আসসালামু আলাইকুম। ভালোবাসি প্রিয়তম গল্পের দ্বিতীয় অংশ। কিছুক্ষণ বইয়ের সামনে শুধু শুধু বসে থাকলো অরিন। পড়ায় মনোযোগ দিতেই পারছে না সে। মনোযোগ দিবে কেমনে? একদিকে তার খিদায় পেট চোচো করছে, অন্যদিকে এই চাদর পরা লোকটা কে ছিল, কেন আসছিল, এগুলো ভাবতে ভাবতে মাথা হ্যাং হয়ে যাচ্ছে। তাও আবার মনসুর সাহেব একটু আগে কী সব বলে গেলেন। অরিন বই বন্ধ করে এসে শুয়ে পড়ল। কাল দোকান থেকে আসার সময় মুন্নির সাথে দেখা হয়েছিল। মুন্নি বলেছে কাল নাকি কলেজে যেতে হবে। অরিনের জুতা নাই, জহুরা বেগমের যেটা আছে ওইটা ছেঁড়া, উনি সেলাই দিয়ে পরেন, এটা তো নিতে পারবে না। তাহলে কি অরিন কলেজেও যেতে পারবে না? ভাবতেই চোখ ফেটে জল বেরিয়ে এলো অরিনের। চোখ মুছে জহুরা বেগমের মুখের দিকে তাকালো। উনি যতটা কঠিন ঠিক ততটাই নরম। অরিন কখনো ওনাকে সৎ মা বলে কারো কাছে পরিচয় দেয়নি। মাঝে মাঝে অরিন নিজেকে অনেক ভাগ্যবতী ভাবে। এরকম সৎ মা কয়জনের থাকে। সেদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো পাড়ার শাহেদা বেগম ওনার সৎ সন্তানকে মারছেন। 5-6 বছরের বাচ্চা, কথা শোনে না বলে এত মার। তখন অরিনের মনে হলো তার মতো সুখী হয়তো এই জগতে কেউ নেই। এই সুখ সে পেয়েছে যা অন্য কোনো এতিম পায়নি। হয়তো এই সুখটা সে পেত না যদি জহুরা বেগম এতিম হতেন না। ওনার মা ওনাকে 7 বছরে রেখে মারা গিয়েছিলেন। ওনার বাবা ওনার মা জীবিত থাকতেই আরও 2টা বিয়ে করেছিলেন। 2 সতীনের সাথে সংসার করেছিলেন জহুরার মা। যখন ওনার মা মারা যান তখন উনি সৎ মায়েদের কাছে অনেক অত্যাচারিত হন। নিজের জীবন এত কষ্টের ছিল বলেই হয়তো অরিনকে এত ভালোবাসেন। তারপর আবার ওনার নিজের কোনো সন্তান নেই। এছাড়া উনি অরিনের বাবাকেও খুব ভালোবাসতেন। হয়তো অরিনের মাঝে ওনার ভালোবাসার মানুষটির ছায়া দেখতে পান, তাই এত ভালোবাসেন। কিন্তু অরিন একটা কথা বোঝে না, এত ভালোবাসার পরেও কেন অরিন কারো সাথে একটু মিশলেই তিনি রেগে যান। ভাবতে ভাবতে চোখ বন্ধ করে নিল অরিন। সকালে ঘুম থেকে উঠে অরিনের মনের অস্থিরতা বেড়ে গেল। কলেজে যাওয়ার জন্য তার মনটা ছটফট করছে। জহুরা বেগম রান্নাঘরে গিয়ে দেখলেন চিনি নাই। তাহলে চা দিবেন কেমনে? অল্প ভাত আছে, একটা পেঁয়াজ কেটে অর্ধেক পেঁয়াজ ও তেল দিয়ে ভাত ভেজে নিলেন। ভাত ভাজা হলে অরিনকে এনে দেন। অরিনের সত্যিই খুব খিদে ছিল। প্লেট এনে দিতেই কথা না বাড়িয়ে খেতে বসলো। খাওয়া শেষ হলে রান্নাঘরে এসে অরিন অর্ধেক ভাত রেখেছে জোহরার জন্য। উনি অরিনকে বললেন পুরোটা খেতে। সে বলল খেতে ইচ্ছে হচ্ছে না। এটা না বললে বাকিটা উনি খাবেন না, অরিন জানে। অরিন চলে যেতে গিয়ে আবার ফিরে এসে বলল, মা, আজ কলেজ যেতে চাইছিলাম। আচ্ছা যা, কখন যাইবি? একটু পর। একটু থেমে, মা, আমার জুতা। জোহরা বেগমের বুকটা স্যাঁত করে উঠল। ঠান্ডার মধ্যে জুতা ছাড়া অরিন হাঁটছে। আজ কলেজও যাবে, হাতে তো টাকাও নেই। অরিনকে বললেন, তুই বয়, ভাতে আগুন দিস, আমি করিম ভাইদের বউয়ের কাছে গিয়ে দেখি টাহা দেয় কিনা। জহুরা বেগম বেরিয়ে গেলেন করিম সাহেবদের বাড়ির উদ্দেশ্যে। রাস্তা দিয়ে হাঁটছেন, গায়ে ঠান্ডা বাতাস লাগছে। একটা শাল আর কতটুকু শীত কাটাবে। করিম মিয়ার বাড়িতে এসে নিরাশ হতে ফিরলেন তিনি। ওনারা নাকি কাল সন্ধ্যায় কোথাও গেছেন, রাতে ফিরেননি। কে নাকি মারা গেছে তাদের। করিম মিয়ার বাড়ি থেকে বেরিয়ে সামনের এক বাড়িতে গেলেন। 200 টাকা যদি ধার পান পরে শোধ করে দিবেন। 2-1 বাড়ি হেঁটে কারো কাছে টাকা পেলেন না। শেষমেশ চেয়ারম্যান বাড়ি গেলেন। চেয়ারম্যান সাহেবের বউয়ের থেকে 200 টাকা আনলেন। তারপর বাড়ি না গিয়ে সোজা বাজারে গেলেন। গ্রামের মাথায় পড়েছে বাজার। এই বাজারটা
তত বড় নয় আবার ছোটও নয়। বাজারের ভিতর স্কুল, কলেজ, মাদ্রাসাও আছে। এখানের কলেজেই অরিন পড়ে। জোহরা বেগমের খুব ইচ্ছে অরিনকে শহরে দিয়ে পড়াবেন। এইচএসসি দেওয়ার পরে অরিনকে শহরে পাঠিয়ে দেবেন। একটা গাভী আছে ওনাদের। এটা বিক্রি করে যত টাকা পান সে টাকা দিয়ে অরিনকে শহরে পাঠিয়ে দিবেন। পরে যা টাকা লাগে তিনি এখান থেকে কাজ করে পাঠিয়ে দিবেন। হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলেন জহুরা। একটা দোকান মাত্র খুলেছে। জোহরা বেগম মনে মনে শুকরিয়া আদায় করলেন। 100 টাকার একটা জুতা হাতে নিয়ে ওনার চোখ গেল কালো রঙের একটা জুতার দিকে। অরিনের উজ্জ্বল শ্যামলা গায়ের রং হলুদ বর্ণ। অরিনের হলুদ মাখা পায়ে কালো রংটা অনেক সুন্দর মানাবে। জহুরা হাতের জুতাটা রেখে ওইটা হাতে নিলেন। দোকানদার দাম বলল 200 টাকা। জহুরা বেগম বলে কয়ে 150 টাকায় আনলেন। মনে মনে ওনার অনেক খুশি লাগছে। উনি ভাবছেন অরিন জুতার দাম শুনে প্রথমে বকবে, বকে বকে জুতা পরবে, তারপর ঘরে গিয়ে জুতার দিকে তাকিয়ে খুশিতে হাসবে। ভাবতেই ওনার মনে উত্তেজনা কাজ করছে। ইচ্ছে করছে মুহূর্তটা এখনই টেনে নিয়ে আসতে। রাস্তা দিয়ে হেঁটে আসছেন খালেদ মিয়া। জহুরা বেগমের হাসি মুখে আধার নেমে আসলো। খালেদ মিয়ার টাকাটা দেওয়ার কথা ছিল 1 সপ্তাহ আগে, এখনও দেওয়া হয়নি। খালেদ জহুরার সামনে এসেই বললেন, কি খবর জহুরা ভাবি, ভালো আছো? হ ভাইজান, ভালাই। বাজারে গেছিলা নাকি? হ ভাইজান, মাইয়া কলেজে যাইব, জুতা নাই, জুতা কিনতে গেছিলাম। কেনাকাটা করতেছো? হাতে মনে হয় টেহা আছে। আমার টেহাটা দিয়া দিলে ভালো হইতো। কিছু অভাবে আছিলাম ভাবি। জহুরা বেগম ভেতরে ভেতরে হাসলেন। ওনার দুই ছেলে বিদেশ, তবুও নাকি উনি অভাবে আছেন। দিয়া দিমু ভাইজান, আর কিছুদিন সময় দেন। সময় তো দিতাছি ভাবি। 500 টেহার লাগি তোমার পিছনে ঘুরতে অয়। আচ্ছা যাওগা, এই সপ্তাহে দিয়া দিও। এর লাইগায় মানুষের রে টেহা দেয় না, জবান ঠিক থাহে না কারো। খালেদ সাহেব চলে গেলেন। শেষের কথাটা বিরক্তি স্বরে বলেছেন খালেদ সাহেব। জহুরার বেগমের বুক ছিঁড়ে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সময় মতো টাকা না দিলে তো মানুষ জবান তুলে কথা বলবেই। বাড়িতে এসে দেখলেন অরিন আলু ভর্তা বানাচ্ছে। অরিনকে জুতোটা দিয়ে বললেন, এইটা পইরা দেখ লাগেনি। অরিন জুতো হাতে নিয়ে বলল, ইস কি সুন্দর। কত রাখছে? 150 নিছে। কি 150? টাকা পেলা কই? একজন কাপড় সেলাই করছিল, আইসকা 200 দিল। সত্যিটা চেপে গেলেন জহুরা। ধার আনছেন শুনলে অরিন জুতায় পরবে না। অরিন ঝাড়ি দিয়ে বলল, এত টাকা দিয়ে জুতা আনার কি ছিল? শুধু শুধু টাকা নষ্ট। 100 টাকার জুতো এনে এই 50 টাকা দিয়ে ডাল কিনলেও তো পারতা। বকে বকে অরিন জুতো পরল। জহুরা বেগম যতটা সুন্দর লাগবে ভাবছিলেন তার থেকে বেশি সুন্দর লাগছে অরিনকে। অরিনের পায়ে জুতাটা খাপে খাপ লেগেছে। অরিন অনেক খুশি। ঘরে গিয়ে হাত পা ধুয়ে কলেজের জন্য রেডি হতে লাগলো। কলেজ থেকে এসে গোসল করবে। মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেল অরিন। জহুরা বেগম বাকি 500 টাকা দিয়ে বললেন জহুরা বেগম বাকি 50 টাকা দিয়ে বললেন রিক্সা দিয়ে যেতে। অরিন না বলল সে নাকি হেঁটে যেতে পারবে। অরিন যাওয়ার পর জহুরা বেগম ডাক্তার বাড়ির উদ্দেশ্যে বের হলেন। কাজ করে যদি কিছু টাকা পান তাহলে তো ওনাদেরই ভালো। ডাক্তার বাড়ির গেটের ভেতর ঢুকে দেখলেন কেউ বাইরে নেই, সবাই ভেতরে। এই বাড়িটা ওনার কাছে রাজপ্রাসাদের মতো লাগে। অরিনের স্বামীর বাড়িটাও এমন ছিল, শুধু ভাগ্য তাকে আবার ওই টিনের ঘরে নিয়ে আসলো। একটা দীর্ঘশ্বাস ছেড়ে এগিয়ে আসলেন তিনি। সদর দরজা খোলা আছে। শায়লা বেগম ও ওনার মা ভাইঝি গুলা সবাই বসে বসে কথা বলছে। জহুরা বেগম জুতা খুলতে যেও খুললেন না। শায়লা ওনার মা জুতা
খুলতে যেও খুললেন না। জোহরা বেগম জুতা খুলতে যেও খুললেন না। শায়লা ওনার মা ভাইঝি সবার পায়ে জুতা আছে, তাহলে এই ঠান্ডার মাঝে জুতা খুলে কি করবেন? জোহরা বেগম ঘরের ভেতরে ঢুকতেই শায়লা বেগম চেঁচিয়ে উঠে বললেন, আরে আরে কি করছো? জুতা বাইরে রেখে আসো। শায়লার কণ্ঠে রাগ ও বিরক্তি ফুটে উঠল। জোহরা বেগম ঘুরে গিয়ে জুতা বাইরে রেখে আসলেন। শায়লা বেগমের মুখে বিরক্তি ফুটে আছে। জোহরা বেগম বললেন, ভাবি ভাইজান কইলেন আইতে। আচ্ছা যাও, কিচেনে গিয়ে থালা বাসন ধুয়ে আসো, পরে বাকিটা করবা। জোহরা বেগম কথা না বাড়িয়ে কিচেনের দিকে পা বাড়ালেন। সম্পর্কে শায়লা ওনার দেবরের বউ হন, তবুও জোহরা আপনি করে বললেন আর শায়লা ওনাকে তুমি করে। হয়তো এতেই গরিবের পরিচয়। শায়লা বেগমের ধমকে লজ্জা লেগেছে ওনার, কিন্তু কি করার, গরিব মানুষ লজ্জা পেলে তো চলবে না। গরিবরা তো বড় লোকের ধমকই শুনেই বড় হয়। সকালের নাস্তা করে বাইরে বেরিয়েছিল দিহান, শাওন, নীল। হাঁটতে হাঁটতে তারা বাজার পর্যন্ত চলে এসেছে। শামু বারবার ফোন দিচ্ছে। রাস্তাঘাটে ফোন আলাপ করার অভ্যাস নেই নীলের, তাই নীলের তাড়ায় বাড়ির দিকে পা বাড়ালো তারা। একটু পর এসেই দিহানের হার্টবিট বেড়ে গেল। অরিন হেঁটে আসছে, সূর্যের আলো গায়ে লাগছে, এতে অরিনের উন্মুক্ত হাত পা চিকচিক করছে রোদে। হাত কপালে দিয়ে সূর্যের থেকে নিজের চোখ মুখ আড়াল করতে চাইছে অরিন। শাওন অরিনকে দেখে এগিয়ে গেল। অরিন তাদের দেখে থেমে যায়। দিহানকে দেখে তার আচমকা লজ্জা চলে আসে। চোখ একবার দিহানের দিকে চলে যায়। 1 সেকেন্ডের ভেতরেই চোখ নামিয়ে নেয়। শাওন অরিনকে বলে, কলেজ যাচ্ছ নাকি অরিন? জি ভাইয়া। ওহ ভালো, তোমাদের বাড়ি যেতে চাইছিলাম এদিকে আসার আগে, পরে গেলাম না যদি তুমি কিছু মনে করো। এমনিই যেতে চাইছিলাম আর কি, বলেই 32 পাটি দাঁত বের করে হাসলো শাওন। তারপর বলল, আচ্ছা দাদি এখন ভালো আছে? জি ভাইয়া। ওদের সাথে পরিচিত হও নীলকে দেখিয়ে। ও নীল আমার খালাতো ভাই। দিহানকে দেখিয়ে। ও দিহান আমার মামাতো ভাই। নীল অরিনকে বলল, হাই অরিন, ভালো আছো? জি ভাইয়া। দিহান অরিনকে কি বলবে ভেবে পেল না। সেও জিজ্ঞেস করলো, হাই অরিন, ভালো আছেন? জি ভা বলেই থেমে গেল অরিন। কাকতালীয় ভাবে হলেও এই মানুষটার সাথে তার বিয়ে হয়েছে, এখন এই মানুষকে ভাইয়া ডাকবে কেমনে? দিহানও বুঝতে পারল অরিন থেমে গেল কেন। হঠাৎ করেই কেমন জানি দম বন্ধ অনুভূতি হচ্ছে দিহানের। ঘাড় ম্যাসেজ করতে করতে এদিক ওদিক তাকালো। শাওন অরিনকে বলল, কি হলো অরিন? না। দিহানের চোখে অরিনের চোখ পড়ে যায়। চট করে যে যার চোখ সরিয়ে নেয়। মানে আমার দেরি হচ্ছে, আমি যাচ্ছি। কথাটা বলেই অরিন চলে গেল। এক কথায় সে পালালো। শাওন অরিনের যাওয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। দিহানের কেন জানি শাওনের এভাবে তাকিয়ে থাকাটা ভালো লাগছে না। শাওনকে তাড়া দিয়ে বলল, শাওন চল, রোদে আমার সমস্যা হচ্ছে। শাওন চমকে ওঠে, যেন সে ঘোরের মধ্যে ছিল। অরিনের দিকে তাকিয়ে অন্য কারো ঘোর লাগা দিহানের ভালো লাগলো না। মনের অজান্তেই এমন খারাপ লাগার কারণটাও বুঝল না সে। বাড়িতে এসেই নীল ছাদের দিকে পা বাড়ালো। শামু ফোন দিতে দিতে পাগল করে দিচ্ছে। ছাদের গিয়ে শামুকে ফোন দিল। শামু ফোন ধরেই চেঁচিয়ে বলল, ওই ফোন ধরো না কেন? ধরেছি তো জানো, এত রাগ এটুকু বলেই থেমে গেল নীল। লুপা কোনো ছেলের সাথে ভিডিও কলে কথা বলছে। ছেলের গায়ে শার্ট নেই, গলায় একটা টাওয়াল জড়ানো। দেখে মনে হচ্ছে মাত্র শাওয়ার থেকে বেরিয়ে এসেছে।
নীলের মেজাজ খারাপ হয়ে গেল। শামু ফোনের ওপাশ থেকে হ্যালো হ্যালো বলে যাচ্ছে। নীল শামুকে বলল, তোমাকে পরে ফোন দিচ্ছি। নীলের কথা শুনে পেছন ঘুরে তাকালো লোপা। নীলকে দেখে তড়িঘড়ি করে ফোন কেটে দিল। নীলের কাছে মনে হলো লুপাচুরি করতে গিয়ে ধরা পড়েছে। নীল তাচ্ছিল্য হাসল, তারপর বলল, তুই একটা প্লেগার্ল সেটা জানতাম, কিন্তু তুই যে প্রস্টিটিউট এটা আমার জানা ছিল না। নতুন আরেকটা জুটিয়েছিস তাই না? এটাকেও কিছুদিন পরে ছেড়ে দিয়ে আরেকটা ধরবি, তারপর ফের রুম ডেট। নীলের কথাগুলো গিয়ে লোপার কলিজায় বিঁধে। এই মানুষটা তাকে এত অবহেলা কেন করে, কেন তাকে সহ্য করতে পারে না? নীল কেন বারবার তাকে নিয়ে এমন মন্তব্য করে? সে কি সত্যিই খুব খারাপ? কয়টা ছেলের সাথে তাকে রুম ডেটে দেখেছে নীল? কেন এটা বলে বারবার? ছাদে রাখা একটা ফুলের টবে লাথি দেয় নীল। টব পড়ার শব্দে লুপা কেঁপে ওঠে। লুপার দিকে ঘৃণা চোখে তাকিয়ে নীল চলে গেল। লুপার গাল বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা নোনা জল। ঘড়ির কাঁটায় 3টা বাজে। নীল নাক ডেকে ঘুমাচ্ছে, নিষেধ করে ঘুমিয়েছে কেউ যেন তাকে না জাগায়। শাওন দিহানকে বলল, ওই ও ঘুমাক, আমার খিদা লাগছে, চল খেয়ে নেই, বিকালে মাঠে খেলতে যাব। চল। শাওন আর দিহান রুম থেকে বেরিয়ে এলো। বাইরে এসে দেখলো জোহরা বেগম ফ্লোর মুছতেছেন। দৃশ্যটা দেখে শাওনের ভ্রুযুগল কুঁচকে গেল। কাল তার বাবা বলেছেন কাজের জন্য কাকে নাকি চেয়ে এসেছেন, উনি তাহলে জোহরা বেগমকে কাজের জন্য এনেছেন? বড় বড় পায়ে নিচে আসলো শাওন। তার মা সোফায় বসে তার নানুমণির সাথে কথা বলছেন। ইসি, দিশা, লুপা ওনাদের পাশে বসা। শাওন রাগে গিজগিজ করতে করতে তার মাকে বলল, আব্বু কি আর মানুষ পেল না? আম্মু, কেন, কি হয়েছে? চাচিকে কেন আনছে? উনি আমাদের নিজের মানুষ। এখন আমার একটা জিনিস লাগলে ওনাকে কেমনে গিয়ে বলবো, চাচি এটা করো ওটা করো? আহা, রেগে যাচ্ছিস কেন? মাত্র তো 2-1 সপ্তাহের ব্যাপার, বাদ দে। শাওন রাগ করে চলে গেল উপরে। শায়লা বেগম ছেলের রাগে পাত্তা দিলেন না। দিহান শাওনের পিছু পিছু উপরে আসে। শাওন রাগে ফোঁস করছে। দিহান বলল, বাদ দে শাওন, নিজের মানুষরা তো আরও ভালো, নিজের ঘর ভেবে কাজ করবে। তুই বুঝবি না দিহান, সবাইকে সব কিছুতে মানায় না। উনি অরিনের মা হন। দিহানের বুকটা ধুক করে উঠল। অরিনের মা তার ফুপির বাড়িতে কাজ করছেন? কেন জানি বুকটা ভারী হয়ে এলো তার। কথাটা শুনে এতই খারাপ লাগলো যে দিহান খেয়ালই করেনি শাওনের খারাপ লাগছে কারণ উনি অরিনের মা। যদি খেয়াল করতো তাহলে হয়তো কিছু একটা বুঝতো। শাওন বিছানায় উপুড় হয়ে শুয়ে পড়ল। দিহানকে বলল তার ভালো লাগছে না, সে খাবে না, দিহান যেন খেয়ে নেয়। দিহানও আর খেলো না। তার মন ছটফট করছে অরিনকে দেখার জন্য। শাওনকে বলল, শাওন চল ঘুরে আসি বাইরে থেকে, দেখবি ভালো লাগবে। শাওন না জানালো। দিহান অনেকবার রিকোয়েস্ট করলো কিন্তু শাওনের সিদ্ধান্ত নড়চড় হলো না। তার মেজাজ খারাপ হয়ে আছে। নীল ঘুমাচ্ছে। এখন ভূমিকম্প হলেও সে উঠবে না। অসহ্য হয়ে দিহান একা বেরিয়ে গেল। বাইরে এসে দিহান সোজা রাস্তায় হাঁটতে লাগলো। উদ্দেশ্য তার অরিনদের বাড়ি। অরিনের প্রতি তার এত টান হচ্ছে কেন বুঝতে পারছে না সে। এটা কি বিবাহ নামের বন্ধনের সুতোর টান? অরিন তার বিয়ে করা বউ বলেই কি অরিনকে দেখলে তার হার্ট চলার গতি বেড়ে যায়? অরিন তার বউ, এটা ভাবতেই হেসে উঠল দিহান। মনের অজান্তেই লজ্জায় লাল হয়ে গেল সে। শাওনের বাড়ির রাস্তার মাথায় 3টা মোড়। দিহান সেখানে এসে থেমে গেল। কোন মোড় দিয়ে কাল সকালে গিয়েছিল ভুলে গেছে। তার মন একবার এই মোড় তো আর একবার ওই মোড় যাই করছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে চলে যাওয়ার কথা ভাবল দিহান। হঠাৎ মনে হলো অরিন তো কলেজে গিয়েছিল, বাজারের রাস্তায় গেলে অরিনকে পাবে। দিহান বাজারের রাস্তায় হাঁটা ধরলো। একটু এসেই দেখলো অরিন আসছে। দিহানের মুখে হাসি ফুটে উঠল।
কিন্তু অরিন হেঁটে আসছে কেন? রাস্তায় তো সিএনজি বা রিক্সা পাওয়া যায়। অরিন দিহানকে দেখে থেমে গেল। দিহান অরিনকে দেখে একটু অপ্রস্তুত হয়ে যায়। কি বলবে কথা বের হচ্ছে না তার। অরিন লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। চোখ তুলে চাইতেই দেখলো দিহান তার দিকে তাকিয়ে আছে। অরিন তাকাতে চট করে দিহান চোখ সরিয়ে নেয়। অরিন দিহানের পাশ কেটে চলে যেতে চাইলে দিহান পথ আটকে দাঁড়ায়। অরিনের হৃৎপিণ্ড যেন এবার বুকের পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। লজ্জা অনুভূতি সব কিছু তাকে ঘিরে ধরেছে। লজ্জায় লাল হয়ে গেছে সে। মাথা তুলে চাইতে পারছে না। অরিন বুঝতে পারছে না যার উপর রেগে থাকার কথা তার সামনে এত লজ্জা পাওয়ার কি হলো। দিহান নিজেকে কিছুটা স্বাভাবিক করে গলা ঝেড়ে বলল, কেমন আছো? অরিন কিছু বলল না। সে ওড়নাতে হাত পেঁচাচ্ছে আর এদিক ওদিক তাকাচ্ছে। কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তার গলায় সব আটকে যাচ্ছে। দিহান আবার বলল, কি ব্যাপার? কিছু বলছো না যে? তুমি করে বলছি। তুমি আমার অনেক ছোট। আপনি করে বলাটা কেমন যেন লাগে। এনিওয়ে, ভালো আছো? জি। কলেজে গিয়েছো? জি। গ্রামের মাথার বাজারের ভেতর যে কলেজ পড়েছে ওই কলেজে পড়ো? জি। সব কিছুতেই জি? জি। অরিনের জবাব শুনে দিহান হেসে ওঠে। অরিন চারিদিকে তাকিয়ে দেখে আশেপাশে কেউ আছে কিনা। গ্রামের কেউ দেখে নিলে উল্টোপাল্টা কথা রটাবে। অরিন দিহানকে বলল, পথ ছাড়ুন, আমি যাব। মানে বলতে চাইছিলাম, মানে অরিন সরি। কেন? অরিন, আমি 1 মাস আগের ঘটনাটা নিয়ে অনেক লজ্জিত ও দুঃখিত। অরিন কিছু বলল না। দিহান বলল, অরিন, সেদিন যা হয়েছে তা নিয়তি ছিল। এছাড়া আমাদের উপায় ছিল না ওখান থেকে আসার। আমি তোমাকে এমন কোনো ডেসক্রিপশন দিতে চাইনি। নিজে বাঁচতে তোমাকে বাঁচাতে এমনটা করতে হয়েছিল। আমি যা করেছি তা আমার অন্যায় ছিল। সেটার জন্য আমি ক্ষমা চাচ্ছি অরিন। এভাবে তোমাকে বিয়ে করা আমার ঠিক হয়নি। কিন্তু বিশ্বাস করো অরিন, তোমার আমার বিয়েটা নিয়তি ছিল। ওই মাইয়া? তুমি কামরুলের মায়া না? হঠাৎ কোনো পুরুষ কণ্ঠ শুনে অরিন কেঁপে উঠল। পেছনে তাকিয়ে দেখল তাদের গ্রামের চেয়ারম্যান আর শামসুল সাহেব দাঁড়িয়ে আছেন। শামসুল সাহেবের চোখ লাল করে তাকিয়ে আছেন। ভয়ে অরিন শুকনো এক ঢোক গিলল। ওনারা কি সব শুনেছেন? একের পর এক শুকনো ঢোক গিলে যাচ্ছে অরিন। শামসুল সাহেবের অগ্নিদৃষ্টি অরিনের কলিজা শুকিয়ে কাঠ করে দিচ্ছে। ওনার এমন দৃষ্টির কারণ কি? উনি কি সব শুনে নিয়েছেন? এখন কি হবে? সবাই কি তাকে এখন খারাপ কথা বলবে? শামসুল সাহেব আবার বললেন, তুমি তো কামরুলের মাইয়াই। এইখানে কি করো? রাস্তাঘাটে খাড়াইয়া পোলাপানের লগে কথা কও? এ পোলা কেডা? অরিনের গলা দিয়ে কথা বের হচ্ছে না। সে যেন জমে গেছে। উনি আবার বললেন, এই পোলা তো আমাগো গ্রামের পোলা না। এই পোলার লগে তুমি কি কথা কও? শামসুল সাহেবের কথা শুনে দিহান বুঝতে পারল তার বলা কথাটা ওনারা শোনেননি। সে কিছুটা সাহস জুগিয়ে বলল, আসলে আঙ্কেল, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম শাওনদের বাড়ি কোন দিকে। উনি আমাকে রাস্তা দেখিয়ে দিচ্ছিলেন, আর কিছু না। চেয়ারম্যান সাহেব বললেন, তুমি ডাক্তার বাড়ির মেহমান? জি আঙ্কেল। আচ্ছা, বুঝলাম। আঙ্গুল দিয়ে দেখিয়ে, ওই যে সাদা রঙের দোতলা একটা বিল্ডিং দেখতাছো, ওই বাড়িটায় গেলেই শাওনরে পাইবা। আর হ্যাঁ অরিন, তুমি বাড়িতে যাও। এইভাবে কোনো পোলার লগে রাস্তায় দাঁড়াইয়া কথা কইবা না। অন্য গ্রামের মানুষ দেখলে এই গ্রামের বদনাম হইব। অরিন ক্ষীণস্বরে জি বলে মাথা নাড়ালো, তারপর চলে যেতে পা বাড়ালো। দিহান দাঁড়িয়ে আছে, তার পাশ দিয়ে হেঁটে গেল অরিন। দিহানের গায়ের ঘ্রাণ অরিনের মনে খুব গভীরে গিয়ে লাগলো। অরিন চলে যাওয়ার পরে চেয়ারম্যান শামসুল সাহেব চলে গেলেন। তারপর দিহানও চলে গেল। অরিনের সাথে একটু কথা হয়েছে।
অরিনের কণ্ঠস্বর যেন অন্যরকম। শুনলে মনে হয় মনের ঘুমন্ত অনুভূতিগুলা জেগে ওঠে। অরিনকে দেখলে কেমন যেন অদ্ভুত একটা ফিল হয়। আচ্ছা, অরিনকে দেখলে এমন হয় কেন? অরিন তার বউ বলে কি? ভাবতেই ঠোঁট কামড়ে হেসে উঠল দিহান। বাড়িতে গিয়ে সোজা চলে গেল উপরে। মনটা এখন ফুরফুরে লাগছে, অস্থিরতা সব কেটে গেছে। হয়তো অরিনের সাথে কথা হয়েছে বলে। অরিন বাড়িতে এসে দেখল দরজায় তালা দেওয়া। গলা উঁচিয়ে মাকে ডাক দিল। কোনো সাড়া না পেয়ে আশেপাশে তার মাকে খুঁজল, কোথাও ওনাকে দেখতে পেল না। তার চাচাতো বোন দুটো উঠোনে বসে গল্প করছিল। ওরা অরিনের সাথে কথা বলে না। জহুরার কথা ওদের জিজ্ঞেস করতে গিয়েও জিজ্ঞেস করলো না। আমিরুন্নেসার ঘরে গিয়ে বসে থাকলো। উনি হচ্ছেন আমিনের বাবার চাচি, উনি হচ্ছেন অরিনের বাবার চাচি। উনি এখানে থাকেন। অরিনের চাচির টুকটাক কাজ করে দেন, বিনিময়ে দুবেলা দুমুঠো ভাত পান। উনি হচ্ছেন অরিনের বাবার চাচি। উনি এখানে থাকেন। অরিনের চাচির টুকটাক কাজ করে দেন, বিনিময়ে দুবেলা দুমুঠো ভাত পান। অরিনের ঘরে ভালো মন্দ কিছু রান্না হলে সে ওনাকে নিয়ে খাওয়ায়। এতে সে শান্তি খুঁজে পায়। খিদায় অরিনের পেট চোচো করছে। সকালে অল্প ভাজা ভাত খেয়েছিল, এখনো আর কিছু পেটে পড়েনি। কিন্তু তার মা কই গেলেন? ডাক্তার বাড়ি কাজে চলে যাননি তো? অরিনের কলিজা মোচড় দিয়ে উঠল। একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠোন থেকে তার শুকাতে দেওয়া জামাটা নিয়ে আসলো। গায়ের জামাটা ভিজে গেছে। বোরকা পরে রোদে হাঁটা সোজা কথা নয়। গরমে ঘেমে অবস্থা শেষ। দরজা বন্ধ করে অরিন জামাটা খোলা মাত্রই একজন মহিলা এসে অরিনের মাকে ডাকলেন। সেলিনা বেগম ঘর থেকে বেরিয়ে বললেন, কি হইছে, ডাকো কেন? জহুরা ভাবি কই? জানি না কই গেছে। আমার কয়েকটা থ্রি পিস সেলাই দিতে আইছিলাম। ভাবি যখন নাই তুমি রাখো, ভাবি আসলে দিয়ে দিও। ব্যাগের ভেতর আমার এক্সট্রা সালোয়ার কামিজ আছে, ওইগুলোর মাপ দিলেই হইব। এগুলো আমি রাখতে পারবো না বোন। তাছাড়া জহুরা তো ডাক্তার বাড়িতে কাজ নিছে কিছুদিনের জন্য। এসব জামা টামা এত তাড়াতাড়ি পাইবা না। মানুষ জামা দিলে মাসের পর মাস ঘুরে যায়, জামা পায় না। তাই বলছি এগুলো অন্য কারো কাছে নিয়ে যাও, সেলাইও সুন্দর হবে, তাড়াতাড়ি পেয়ে যাবা। আমার কথায় কিছু মনে কইরো না, আমি তোমার ভালোর জন্যই বলছি। সেলিনার কথা শেষ হতেই অরিন ঘর থেকে বেরিয়ে এলো। জামা পরছিল, এই কারণে এতক্ষণ বের হতে পারেনি। অরিনকে দেখে কিঞ্চিত ঘাবড়ে গেলেন সেলিনা বেগম। উনি মনে করেছিলেন অরিন এখনো আসেনি। অরিন ওনাকে বলল, চাচি ব্যাগটা দিন, মা আসলে দিয়ে দিব। কিন্তু আমার তো জামাগুলো 3 দিনের ভেতর নিতে হবে, আমার ভাইজির বিয়ে। মেয়েরা সবাই গায়ে হলুদের জন্য জামা বানাচ্ছে, এখানে 12টা জামা পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। আমিও তো সেলাই পারি। না মা থাক, পরে যদি দেরি হয় বোঝই তো, বিয়ে বাড়িতে পরবো। তুমিও তো নতুন সেলাই শিখছো, নষ্ট টষ্ট হলে পরে আরও মনোমালিন্যতা হবে। এসব আমার ভালো লাগে না। অরিন আর কিছু বলল না। আর কিছু বলা নিজেকে ছ্যাঁচড়া প্রমাণ করা ছাড়া কিছুই নয়। অরিনের দিকে ওই মহিলা একবার তাকিয়ে সেলিনাকে আসছি বলে চলে গেলেন। অরিনের খুব কান্না পেল। সেলিনা এইভাবে কাজ ফিরিয়ে দিলেন। রাগ হচ্ছে খুব ওনার উপর, কিন্তু কিছু তো বলতে পারবে না। ওনার বাড়িতে থেকে ওনাকে কি বলবে তারা? রাগে দুঃখে চোখ ফেটে জল বেরিয়ে আসে তার। আমিরুন্নেসার খাটে শুয়ে পড়ে সে। কিছুক্ষণ শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখে রাত হয়ে গেছে। তাদের ঘরে এখনো তালা দেওয়া। আমিরুন্নেসাকে বলল, দাদিমা এখনো আসেনি? না রে বোন, এশারের আজান দিয়ে দিছে। মাত্র নামাজ পড়লাম।
অরিনের বুকটা ধুক করে উঠল। মা কই গেলেন? সত্যি ডাক্তার বাড়িতে গেলেন তো? ওনার তো হাই প্রেশার, রাস্তাঘাটে কোথাও মাথা ঘুরে পড়ে যাননি তো? কথাটা মাথায় আসতেই মাথা চেপে ধরল অরিন। সব আজগুবি প্রশ্নগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। জোহরা বেগম একটু পরপর সানজুকে গিয়ে টাইম জিজ্ঞেস করছেন। উনি ভেবেছিলেন আসরের আজান হলেই চলে যেতে পারবেন, তাই ঘরে তালা দিয়ে এসেছেন। ঘরে তালা না দিয়ে কোথাও বের হলে বাড়িতে এসে দেখেন কিছু না কিছু একটা চুরি হয়ে গেছে। জোহরা বেগমের মনটা বারবার কেঁদে উঠছে। অরিন সকালে তো তেমন কিছু খেয়েও যায়নি, না জানি কিছু খেয়েছে কিনা। ভাত আর আলু ভর্তা যা ছিল সব শোবার ঘরে রেখে এসেছেন। অরিনের যদি খিদা লাগে কি খাবে আল্লাহ জানে। এখন কি করছে? শায়লা বেগমকে এ নিয়ে 6 বার বলেছেন ভাবি চলে যায়, কিন্তু শায়লা বেগম যেতে দেন না। 5 বারের বেলায় বলেন এই তো সামনেই তোমার বাড়ি, যাবানে শাওন এগিয়ে দিয়ে আসবে, রাতের খাবারের ঝামেলাটা গুছিয়ে যাও। জোহরা বেগম তবুও বেহায়ার মতো কিছুক্ষণ পরে আবার বলেছিলেন যাওয়ার কথা। তখন শায়লা বেগম ঝাঁঝালো গলায় বললেন, এই তুমি যদি এমন করো তাহলে কাল থেকে এসো না তো। আমি তো তোমাকে আনলামই আমি এসব করতে পারবো না বলে। শায়লা বেগমের ধমক শুনে জোহরা আর একবারও যেতে বলেননি, শুধু অপেক্ষা করে যাচ্ছেন কখন সবাই খাওয়া দাওয়া করবে আর কখন উনি যেতে পারবেন। কাজ এখন কিছুই নাই, তাই কিচেনে বসে আছেন তিনি। ওনারা সবাই বসার রুমে বসে কী সব আলাপ আলোচনা করছেন। গেলে যদি রাগ করেন তারা, তাই তিনি যাচ্ছেন না। লুপা শাওনের রুমের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। দরজা খোলা। লুপা রুমের ভেতর তাকালো। খাটে বসে দিহান আর শাওন ল্যাপটপে কি জানি করছে। মনোযোগ পুরোটাই ল্যাপটপে। তাদের পাশে খাটে হেলান দিয়ে পা লম্বা করে বসে আছে নীল। এক হাত ভাঁজ করা আর এক হাত দিয়ে কপাল টিপছে। মনে হয় মাথা ব্যথা করছে। মুখের ভঙ্গি দেখে মনে হচ্ছে নীলের খুব কষ্ট হচ্ছে। হোয়াইট কালার টি শার্ট পরেছে নীল। এই কালারটা নীলের খুব পছন্দ, শুধু পছন্দ নয় মারাত্মক পছন্দ। লুপা নীল আর এই রঙের মাঝে একটা গভীর সম্পর্ক আছে, যা 4 জন মানুষ ছাড়া কেউ জানে না। বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছাড়ে কিচেনে গেল লোপা। জহুরা বেগম বসেছিলেন। লুপাকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। লুপাকে যতবার দেখছেন ওনার অরিনের কথা মনে পড়ছে। মেয়েটা অরিনের বয়সী, কত দামি একটা টপস পরেছে, সাথে জিন্স প্যান্ট, হাতে কত সুন্দর ঘড়ি, দামি ফোন। এরকমভাবে অরিন থাকলে কেমন লাগতো? নিশ্চয়ই এই মেয়েটার মতোই সুন্দর লাগতো। লুপা জোহরা বেগমের সামনে এসে বলল, ফ্রি আছেন আন্টি? কিছু লাগবো মা? আন্টি আপনি কফি বানাতে পারেন? না মা পারি না। কখনো বানাননি? না মা, আমার মাইয়া পারে। ওর মামাগো ওখানে গেলে সব কিছু পায়, আমাগো এখানে তো পায় না মা। কেমনে বানামু? আপনার বাবার বাড়ির আর্থিক অবস্থা ভালোই আছে তাই না? জোহরা বেগমের মুখটা কালো হয়ে গেল। কথা ঘোরাতে বললেন, আপনি কফি বানান আমি দেখি। লুপা মৃদু হেসে বলল, অবশ্যই, তবে কপি নয় কফি। আর হ্যাঁ আপনি নয় তুমি। আচ্ছা। আর হ্যাঁ আপনি নয় তুমি। আচ্ছা। লোপা 3 কাপ কফি বানালো, তার মধ্যে একটা ব্ল্যাক। ট্রেতে কাপ নিয়ে 2টো কাপ একসাথে রাখলো, আর একটা কাপ আলাদা করে আর এক পাশে। তারপর জহুরার হাতে ট্রে দিয়ে বলল, আন্টি কিছু মনে করবেন না, আমি আপনাকে দিয়ে কাজ করাচ্ছি বলে। এই ট্রেটা শাওন ভাইয়ার রুমে নিয়ে যাবেন প্লিজ। নিমু না কেন মা, দেও নিয়া যাইতাছি। জহুরা লুপার হাত থেকে ট্রে নিলেন। লুপা ওনাকে আলাদা কাপটা দেখিয়ে বলল, আন্টি এই কাপটা সাদা জামা পরা আছে, ওনাকে দিবেন প্লিজ। আর কেউ যদি নেয় না নিবে না, ওনারা কাজে ব্যস্ত। সরি,
ওনাকে দেবেন প্লিজ। আর কেউ যদি নিয়ে নেয় নিবে না, ওনারা কাজে ব্যস্ত, আপনি এটা ওর হাতে তুলে দিবেন প্লিজ আন্টি, ও খুব কষ্ট পাচ্ছে, ব্ল্যাক কফি ছাড়া ওর মাথা ব্যথা কমে না, আর প্লিজ আমার কথা বলবেন না। আচ্ছা মা। জোহরা বেগম চলে গেলেন। শাওনের রুমের দরজায় গিয়ে দেখলেন শাওন দিহান ল্যাপটপ নিয়ে কি করছে। নীল শুয়ে আছে। জোহরা বেগম দরজায় দাঁড়িয়ে শাওনকে বললেন, শাওন বাজান আমু। শাওন জোহরাকে দেখে তড়িঘড়ি করে উঠে এসে হন্তদন্ত হয়ে বলে, আরে চাচি, আপনি কেন এসব কষ্ট করছেন? দেন দেন আমার কাছে দেন। না না বাজান, কষ্ট না। বলতে বলতে পা বাড়িয়ে এসে রুমে ঢুকলেন তিনি। বিছানার উপর ট্রে রেখে আগে নীলের জন্য দেওয়া কাপ হাতে নিলেন। উনি যেন খুব তাড়া করে কাজটা করলেন। দিহানের চোখে ব্যাপারটা অন্যরকম লাগলো, কিন্তু কিছু বলল না। এতক্ষণ ধরে সে কফির তৃষ্ণায় ছিল, কিন্তু বলেনি, কারণ সে জানে কফি খাবো বললেই কাজটা অরিনের মায়ের উপর গিয়ে পড়বে, যা তার খুব খারাপ লাগবে। শাওনেরও একই অবস্থা, সেও এতক্ষণ কফি চায়নি শুধুমাত্র অরিনের মায়ের উপর আর একটা কাজ পড়বে বলে। জোহরা বেগম কাপ নিয়ে নীলকে ডাক দিয়ে বললেন, বাজান আপনার কফি। নীল চোখ ছোট ছোট করে মুখ তুলে তাকালো, তারপর উঠে বসে কাপ হাতে নিল। দিহান শাওন কাপ হাতে নিয়ে মাথা নিচু করে বসে আছে। দুজনের মনে একই রকম খারাপ লাগা, লজ্জা কাজ করছে। আর এই খারাপ লাগা লজ্জার কারণ একটাই, উনি অরিনের মা। জোহরা বেগম বেরিয়ে আসলেন। নীল কফিতে চুমুক দিতে যাবে, তখন তার ফোন বেজে উঠল। ফোন হাতে নিয়ে দেখে শামুর কল। ফোন হাতে নিয়ে ব্যালকনিতে আসলো। ফোন রিসিভ করে কফিতে চুমুক দিল। শামু ফোনের অপাশ থেকে অভিমানী স্বরে বলল, এই তুমি পরে ফোন দিলে বলে দিলে না তো? অপেক্ষা করে আমাকেই আগে দিতে হলো। সরি, ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম ভাঙার পরে মাথা ব্যথা ছিল, তাই আর ফোন দিতে পারেনি। আর শুনো, কথা বলতে বলতে নীল আরেক চুমুক খেলো। খেয়েই নীল থমকে গেল। এই কফিটার স্বাদ এত চেনা কেন? কে বানিয়েছে এটা? কি হলো জান, বলো না। শামু, তো তোমাকে পরে ফোন দিচ্ছি। আরে সব সময় বাকিটা বলতে দিল না নীল। ফোন কেটে দিল। তার মনে এখন ঝড় বয়ে চলছে। এই ঝড় চলাকালীন পৃথিবীর সবকিছু অসহ্য লাগে তার। রাতের খাবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে। জোহরা বেগম মনে মনে খুশি, ওনার যাওয়ার সময়টা তাহলে ঘনিয়ে আসছে। দিহান, নীল, শাওন, রুহান, মনসুর সাহেব আগে বসলেন খেতে। মনসুর সাহেবের সাথে আর একজন আছেন, ওনার নাম মামুনুল হক। মামুনুল হক এই বাড়িতে কাজে থাকেন। বাড়ির অনেক কাজ উনি করেন, যেমন বাজার করা, বাড়ির চারপাশের লতাপাতা ঘাস ছাড়ানো, গাছের যত্ন করা ইত্যাদি। উনি মনসুর সাহেবের খুব বিশ্বস্ত মানুষ, সহজ সরল ও ধার্মিক তিনি। তাই ওনাকে পাশে নিয়ে খেতে মনসুর সাহেবের কোনো দ্বিধা নেই। শাওনের তরকারি লাগবে, কিন্তু জোহরা বেগমকে ফরমায়েশ দিতে দ্বিধা হচ্ছে। জোহরা বেগম তরকারির বাটিটা শাওনের কাছে এগিয়ে দিলেন। শাওনের খুব লজ্জা লাগছে। এদিকে দিহানের মনটা অস্থির হয়ে আছে। অরিনের মা এখানে, তাহলে অরিন ওখানে একা কেমনে কি করছে আল্লাহই জানে। মনসুর সাহেব খেতে খেতে বললেন, ভাবি, বাড়িতে যুবতী মেয়ে আছে, যদি আপনি সন্ধ্যার আগেই চলে যাবেন। চারিদিকের অবস্থা ততটা ভালো না। দিহানের আর শাওনের হাত একসাথে থেমে গেল। দুজনই বুক অজানা ভয়ে ধুক করে উঠল। জোহরা বেগম কিছু বললেন না। মনসুর সাহেব বললেন, শুনলাম বাবুলের ছেলে নাকি তোমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিছে। হ ভাইজান, তো কি ভাবলেন, বিয়ে দিবেন? দেহি ভাইজান, আমি তো না কইরা দিছিলাম, তয় ওরা পিছু ছাড়ে না। পোলাডাও ভালা আছে, আর তারা কইল বিয়ার পরে নাকি অরিনরে পড়াইব। তোমার মতামত হ্যাঁ হলে দিয়ে দাও ভাবি। বাবুল হচ্ছে গ্রামের একজন আদর্শ মানুষ, আর ছেলেটাও সত্যিই ভালো। টাকা পয়সার চিন্তা করবা না, আমরা আছি। শাওন তার বাবাকে কিঞ্চিত রাগী গলায় বলল,
বাবা, সব কিছুতে তুমি বাড়াবাড়ি করো না তো। তিনি আবার কি আমি আবার কি করলাম? শাওন কিছু না বলে প্লেট রেখে উঠে গেল। নীল শাওনকে ডাকতে ডাকতে সেও উঠে গেল। দিহানের গলা দিয়ে খাবার নামছে না, কেন জানি তার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। এমন হচ্ছে কেন? তার অরিনের বিয়ে শুনে, নাকি অন্য কিছু? শেষমেশ দিহানও উঠে গেল। মনসুর সাহেব বোকা বনে গেলেন। উনি ধরে নিলেন শাওন রাগ করেছে, উনি বিয়ের খরচও বহন করবেন বলেছেন বলে। খাওয়া শেষ করে মনসুর সাহেব আর মামুন সাহেব চলে গেলেন। তারপর শুরু হলো বাকিদের খাওয়া। সবাই খেতে বসে একবারও জোহরাকে কেউ ডাকলো না। লুপা 2-3 বার ডাকলো, কিন্তু পরে আর ডাকলো না। হয়তো শায়লা বেগম না বলেছেন। খাওয়া শেষ হলে সব গোছানো শুরু করেন জোহরা। গোছানো শেষে জোহরা শায়লা বেগমকে বললেন, ভাবি এখন জায়গা? ও হ্যাঁ, তুমি খেয়েছিলে? বাড়িতে গিয়ে খামুনে ভাবি, আমার কাছে লাইট নাই, কেউ আগাইয়া দিলে ভালো হইতো। দাঁড়াও, আমি আসছি বলেই শায়লা বেগম কিচেনে গেলেন। যেহেতু এখন শীতের সময়, তাই খাবার ফ্রিজে রাখা হয়নি। একটা টিফিনে ভাত তরকারি দিলেন, একটু বেশি করেই দিলেন। ওনার মেয়ে আছে, তাকে নিয়ে খাবেন এটা ভেবেই। টিফিন এনে জোহরার হাতে দিয়ে শাওনকে গিয়ে বললেন জোহরাকে এগিয়ে দিতে। কথা না বাড়িয়ে শাওন আসে। অরিনদের বাড়ি যাবে শুনে দিহানও শাওনের সাথে আসে। নীলকেও বলে, কিন্তু নীল আসে না। টিনের গেট খুলে অরিনদের বাড়িতে ঢুকলো সবাই। দিহান চারিদিকে তাকাচ্ছে। এই দ্বিতীয়বার সে এই বাড়িতে আসলো। প্রথমবার দিনে এসেছিল বলে সব দেখতে পাচ্ছিল, এখন রাত, তাই কিছুই দেখতে পাচ্ছে না ভালো করে। শাওন জোহরা বেগমের উদ্দেশ্যে বলল, চাচি, ঘরে তালা দেওয়া। অরিন কই? তাহলে ওর দাদির ঘরে হইব। তাহলে যাই চাচি। জোহরা বেগম কিছুটা লজ্জার সাথে বললেন, কিছু খাওয়াইতে পারুম না, তবুও ঘরে আহ্বাজান, একটু বইয়া যাও। শাওন দিহান দুজনেই মনে মনে এটা চেয়েছিল, তাই কেউই আপত্তি করল না। জোহরা বেগম তালা খুলে ঘরে ঢুকলেন। দিহান আর শাওনও পিছু পিছু ঢুকলো। দিহান ঘরের চারপাশটা দেখলো। ঘরটা খুব সুন্দর পরিপাটি। একটা খাট, একটা পড়ার টেবিল, একটা আলনা আর একটা আলমারি। টিনের ঘরও এত সুন্দর হতে পারে, হয়তো দিহান এখানে না আসলে জানতে পারতো না। দিহান আর শাওন খাটে বসলো। জোহরা বেগম অরিনকে আনতে গেলেন। আমিরুন নেসার দরজায় গিয়ে কয়েক ডাক দেওয়ার পরে আমিরুন নেসা এসে দরজা খুলে দিলেন। অরিন আপনার কাছে নি চাচি? ঘুমাই গেছে। জোহরা বেগম অরিনকে ডাক দিলেন। একটু নড়ে আবার ঘুমিয়ে যায়। জোহরা বেগম ধরে বসালেন, বিড়বিড় করে বললেন, বাপের মতন হইছে ঘুমের গাধা। অরিনকে ধরে বসানোই তার ঘুম ভেঙে যায়, কিন্তু ঘোর এখনো কাটেনি। জোহরা অরিনকে ধরে ধরে নিয়ে ঘরে আসলেন। দিহান দরজার দিকে তাকিয়ে দেখল জোহরা বেগম অরিনকে ধরে নিয়ে এসে ঘরে ঢুকছেন। চোখ বন্ধ করে কাঁদো কাঁদো মুখ বানিয়ে হাঁটছে অরিন। দৃশ্যটা দেখে দিহানের হাসি পেল। শাওন ঘোর লাগা চোখে অরিনকে দেখছে। ঘরে ঢুকে জোহরা বেগম অরিনকে ঝাঁকি দিলে অরিন তাকায়। শাওন আর দিহানকে দেখে অরিনের সব ঘুম উধাও হয়ে গেল। তৎক্ষণাৎ ওড়না মাথায় টেনে নিল। শাওন হেসে উঠে বলল, কি অরিন, ঘুম ভাঙল? অরিন লজ্জায় কাল হয়ে গেল। লজ্জায় মাথা তুলতে পারছে না। তার ঘরে দিহান, ইস কি লজ্জা! অরিন আর চোখে একবার দিহানের দিকে তাকালো। তাকাতেই দুজনের চোখাচোখি হয়ে যায়। চট করে চোখ নামিয়ে নেয় অরিন। দিহান যেখানটায় বসেছে ওখানে অরিন ঘুমায়। অরিনের বালিশে দিহানের গা ঘেঁষে আছে। শাওন বলে উঠল, তাহলে আমরা উঠছি চাচি। কিছু খাওয়াইতে পারলাম না বাজান। চাচি, সমস্যা নেই, কোনো একদিন খেয়ে নিব। আমি কি কোনো দিন খাওয়াইতে পারমু বাজান? হয়তো আসবে এমন কোনো দিন, না খাওয়াইলে চলবেই না, তখন খেয়ে নিব। বলেই শাওন হেসে উঠে। জহুরাও হাসেন। শাওনের কথার গভীরে হয়তো কেউ যেতে পারেনি। শাওন বসা থেকে দাঁড়িয়ে বলল, এখন যাচ্ছি অরিন, ঘুমিয়ে পড়ো।
জি ভাইয়া। শাওন ইশারায় জহুরা বেগমকে দরজার সামনে ডেকে নিল। বাবুলের ছেলের সাথে যেন অরিনকে বিয়ে না দেয় সেজন্য ওনাকে বোঝাতে লাগলো। দিহান এই ফাঁকে অরিনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, যাচ্ছি। অরিন লজ্জায় চোখ নামিয়ে নিল, কিন্তু সাথে সাথে আবার তাকালো। দিহান তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অরিনেরও ঠোঁটের কোণে হাসি চলে আসলো। চোখ রেখে দুজন দুজনের দিকে চেয়ে থাকলো। দিহান ফিসফিস করে বলল, যাই। অরিন মুচকি হেসে সম্মতি জানালো। শাওনের কথা শেষ হলে দিহানকে বলল, চল যাই। শাওন বেরিয়ে গেল। দিহান অরিনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় দিহানের গা অরিনের গায়ের সাথে ঘষা খায়। দিহান চাপা স্বরে বলে যায়, গুড নাইট। দিহান চলে যায়। দিহানের গায়ের ঘ্রাণ দ্বিতীয়বারের মতো অরিনকে মাতাল করে দেয়। ওরা চলে গেলে জহুরা বেগম দরজা বন্ধ করে আসেন। টিফিন বের করে অরিনকে খেতে বলেন। অরিন খেতে চায় না। জোর করে উনি অরিনকে খাওয়ান। খেয়ে দেয়ে শুয়ে পড়ে দুজনে। অরিনের বালিশে দিহানের পারফিউমের ঘ্রাণ লেগে আছে। এতে যেন অরিনের হার্টবিট আরও বেড়ে গেল। বালিশে নাক ডুবিয়ে চোখ বন্ধ করলো। চোখে ভাসল দিহানের হাসি মুখখানা। অরিন চোখ খুলে নিল। দিহানের বলা যাচ্ছি যাই, গুড নাইট কথাগুলো বারবার কানে বাজছে। মানুষটাকে মনে গভীর থেকে অনুভব করছে সে। দিহান যেখানে বসেছিল সেখান থেকে হাত বুলিয়ে এনে ঠোঁট লাগিয়ে চুমু খেলো। হঠাৎ এই বোকামিটা কেন করলো সেটা বুঝল না অরিন। সকালে ঘুম থেকে উঠে জহুরা বেগম উঠোন ঝাড়ু দিয়ে গেটের বাইরে আসলেন। এসে দেখলেন গ্রামের সব মানুষজন নদীর দিকে দৌড়ে যাচ্ছেন। জহুরা বেগম একজনকে পুরুষকে বললেন, কি হইছে ভাইজান, সবাই কোনখানে যান? লোকটি হাঁপাতে হাঁপাতে বলল, ওই যে বাবুল মিয়া আছে না, ওনার পোলার লাশ নদীর পাড়ে কাটা অবস্থায় পাইছে। কি? এই পোলারে কাটলো কেডা? সকাল সকাল ঘুম থেকে উঠে তমালপুরে এমন ঘটনা শুনে আতঙ্কে আছে সবাই। হঠাৎ করে এত ভালো একটা ছেলেকে এভাবে কে মেরে দিতে পারে? আর কেই বা তাকে মারবে? কারো মাথায় আসছে না সেটা। পুলিশ এসেছিল, অনেক তদন্ত করে লাশ নিয়ে গেছে। একটা ঘটনায় পুরো গ্রামবাসী স্তব্ধ হয়ে গেছে। ডাক্তার বাড়িতেও নীরবতা ঘিরে ধরেছে। একটা তরতাজা ছেলের এমন নির্মম মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। জহুরা বেগমও আজ কাজে আসেননি। শায়লা বেগম কোনো রকম সবকিছু সামলে নিলেন। জহুরা বেগম না আসাতে তিনি ভেবে নিলেন হয়তো এমন ঘটনায় তিনি বেশ আহত হয়েছেন, তাই আসেননি। যেহেতু ছেলেটার সাথে অরিনের বিয়ের আলাপ চলছিল সেহেতু আহত হওয়ারই কথা। দিহান, শাওন, নীল একবার গিয়েছিল লাশ দেখতে। মাথা ছাড়া রক্তাক্ত দেহ দেখে সবারই মাথা চক্কর দিয়ে ওঠে। লাশ দেখে আসার সময় অরিনদের বাড়ির সামনে দিয়ে এসেছে তারা। দিহান অরিনদের বাড়ির দিকে তাকিয়ে তাকিয়ে এসেছে। অরিনকে দেখার জন্য মনটা কেমন যেন করছিল, কিন্তু শাওন একবারও অরিনদের বাড়ির দিকে তাকায়নি। সে একদম নিশ্চুপ ছিল, অনুভূতিহীন মানুষদের মতো হেঁটে আসছিল। সেদিন সারাদিন চলে যায় সবারই নীরবতায়। দিহানদের হিসাব থেকে একটা দিন চলে যায়। আর মাত্র 4 দিন থাকবে তারা। এই 4 দিন পরে তাকে চলে যেতে হবে ঢাকায়। ওখানে চলে গেলে তো আর অরিনকে পাবে না। তখন কি হবে? আচ্ছা, অরিনকে বিয়ের প্রস্তাব দিলে কেমন হয়? দিহানের মুখে হাসির রেখা ফুটে উঠল। বাসায় গিয়েই তার বাবাকে পাঠিয়ে দেবে। তারপর বিয়ে করে নিয়ে যাবে তার বউকে বিয়ে করে বউ বানাবে। ভাবতেই হেসে উঠে দিহান। রাতে আর ঘুম হয়নি তার। বারবার অরিনের লজ্জায় লাল হওয়া মুখটা চোখে ভাসছে। এ কেমন টান অরিনের প্রতি তার! কেন অরিনকে একটা পলক দেখার জন্য মন এত ছটফট করে? সে কি অরিনকে ভালোবেসে ফেলেছে? দুদিনের পরিচয়ে কি ভালোবাসা যায়? ভাবতে ভাবতে এক সময় ঘুমিয়ে যায় দিহান। পরের দিন সকালে দিশা, লুপা, ইসি গ্রাম ঘুরতে যাবে বলে তাড়াতাড়ি নাস্তা সেরে নিল। শায়লা বেগম তাদের বাড়ির কাজের লোক
মামুনুল হককে বলে দিলেন জহুরা বেগমের বাড়িতে গিয়ে যেন বলে আসেন তাড়াতাড়ি আসতে। 12টা বেজে গেছে অথচ তিনি এখনো আসেননি। দুপুরের রান্না করবেন কখন? শাওন নীল তার নানুমণি ও মামাতো বোনদের নিয়ে ঘুরতে বের হলো। গাড়িতে করে যায়নি কেউ, হেঁটে হেঁটে ঘোরাঘুরির মজাই আলাদা। সবাই শায়লা বেগমকেও জোর করে সাথে নিয়ে গেল। দিহান যায়নি, তার মাথা ব্যথা করছে তাই। শায়লা বেগম দিহানকে বলে গেলেন জহুরা বেগম আসলে যেন বলে উনি মাছ মাংস চিংড়ি যা যা ভিজিয়ে রেখেছেন ওগুলো রান্না করতে, আর যা যা রান্না করতে হবে, কোন কোন রুম মুছতে হবে সব বলে গেলেন। ওনাদের আসতে দেরি হতে পারে। গ্রামের উত্তর দিকে শাওনদের পুরাতন বাড়ি, ওই বাড়িতেও ঘুরে আসবেন বলে মনে মনে ভাবছেন শায়লা। অরিনদের বাড়ির ভেতর ঢুকে মামুনুল হক ও জহুরা বেগমকে ডাক দিলেন। অরিন বেরিয়ে আসলো। সাদা সালোয়ার ওড়না ও কালো রঙের কামিজ পরেছে অরিন। মামুনুল হক কপাল কুঁচকে তাকালেন অরিনের দিকে। ওনার কাছে অরিন একটা অলক্ষী মেয়ে। কিছুটা গম্ভীর গলায় বললেন, জোহরা ভাবি কই? চাচা, মায়ের শরীর খারাপ, ঘরে শুয়ে আছেন। কই ও ডাক্তার বাড়ি থাইকা খবর দিছে তারে তাড়াতাড়ি যাইতে। কথাটা বলে মামুনুল হক চলে গেলেন। অরিন ঘরে গিয়ে দেখল জহুরা বেগম বিছানা থেকে ওঠার চেষ্টা করছেন। ওষুধ শেষ হয়ে গেছে, এই সমস্যাগুলা দেখে দেয় ওনার। মাথা তুলে দাঁড়াতে পারেন না। ওষুধ শেষ হয়ে গেছে, তাই এই সমস্যাগুলো দেখা দিয়েছে ওনার। ওষুধ না থাকলে এই সমস্যাগুলো দেখা দেয়। মাথা তুলে দাঁড়াতে পারেন না। অরিন ওনাকে ধমক দিয়ে বলল, শুয়ে থাকো, যাওয়ার দরকার নেই। জোহরা বেগম শীর্ণ গলায় বললেন, যাইতে ওইবরে অরিন, 2 দিন কাজ করার পরে 500 টাকা দিব কইছে। আইজকা গেলে টাকাডা দিব। টাহা ছাড়া ওষুধ আনমু কেমনে রে? হাতে যা 50 টাকা ছিল ওটা দিয়া তো কাইল আলুর দাম দিয়া ডাইল নিয়া আইছিলাম। অরিন কিছু বলল না। কি বলবে সে ভেবেই পেল না। সত্যিই তো টাকা ছাড়া কেমনে কি হবে? আজ গেলে যদি 500 টাকা দেয় তাহলে আজকে যাওয়াটা সত্যি জরুরি। কিন্তু এই অবস্থায় কি ওনাকে দেওয়া ঠিক হবে? অনেকক্ষণ চুপ করে থাকলো অরিন। জহুরা বেগম উঠতে চাইলে অরিন ওনাকে বলে, তোমার যেতে হবে না, আমি যাচ্ছি। না না, তুই যাবি না, তুই ঘরে বয়, আমি যাইতাছি। মায়ের কথায় অরিন ঝাঁঝালো গলায় বলে, ঘরে বসার মতো অবস্থা করে রাখছো, যেতেই তো হবে তাই না? বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে আসে অরিনের। উঠে রান্নাঘরে গিয়ে খাবার এনে টেবিলে রেখে বলল, খিদে লাগলে খেয়ে নিবা, আমি যাচ্ছি। তুই যাবি না অরিন? জহুরা বেগমের কণ্ঠে ধমক। অরিন ঝাঁঝালো গলায় বলল, কেন যাব না? যদি কারো সাথে মিশে যায় সেজন্য? এত হিংসা কেন তোমার ভেতর? কারো সাথে মিশলে কি হয়? রাগে অরিন বেরিয়ে গেল ঘর থেকে। রাগ হচ্ছে তার নিজের তীক্ষ্ণ জীবনের উপর। জোহরা বেগম উঠলেন। খাট থেকে উঠে মাটিতে পা রাখতেই হাঁটু গেড়ে বসে গেলেন তিনি। পায়ে যেন কোনো শক্তি নেই। গলা উঁচিয়ে অরিনকে ডাক দিলেন। অরিন শুনেও দাঁড়ালো না, বেরিয়ে গেল গেট খুলে। জোরে ডাকার ফলে জহুরা বেগমের কাশি উঠে গেল। কাশতে কাশতে খাটে উঠে বসলেন। উনি অরিনকে যেতে বারণ করছেন কারণ উনি জানেন ডাক্তার বাড়ি থেকে রাত করে আসতে হবে। তারপর রাতের বেলায় ওনাদের যুবক ছেলেকে দিয়ে পাঠিয়ে দিবেন। রাস্তায় কোনো অঘটন ঘটলে তার দায়ভার কে নিবে? ডাক্তার বাড়ির গেটের ভেতর ঢুকতেই অরিন দেখল দিহান উঠোনে বসে বসে ফোন টিপছে। গেট খোলার শব্দে গেটের দিকে তাকালো দিহান। অরিনকে দেখে তার বুকটা ধুক করে উঠল। অরিন কাজের জন্য আসেনি তো? অরিন মাথা নিচু করে হেঁটে ঘরের ভেতরে চলে গেল। দিহানের সামনে দিয়ে আসতে তার লজ্জা লাগছে। ঘরের ভেতর এসে দেখল চারিদিকে পিনপতন নীরবতা। এই বাড়ির ভেতর অরিন এই নিয়ে 3 বার এলো। আগের 2 বার এসেছিল সেলাইয়ের কাপড় দিতে, নয়তো যতবার এসেছে বাইরে থেকে চলে গেছে। নিচে কাউকে না পেয়ে উপরে গিয়ে প্রতিটি রুমে উকি দিয়ে দেখলো কেউ কোথাও নেই। আবার নিচে নেমে আসলো সে। বাইরে গিয়ে দিহানকে জিজ্ঞেস করবে কি সবাই কোথায়,
কিন্তু কিভাবে জিজ্ঞেস করবে, উনি কি ভাববেন? অরিন আর গেল না, সোফায় বসে অপেক্ষা করতে লাগলো। চারিদিকটা তাকিয়ে তাকিয়ে রুমটা দেখছে অরিন। কত সুন্দর করে সাজানো ড্রয়িং রুমটা, কত দামি দামি ফার্নিচার। দরজার দিকে তাকাতেই কেঁপে ওঠে অরিন। দিহান দাঁড়িয়ে আছে। অরিন বুকে থুথু দিল। হঠাৎ এভাবে কাউকে চোখে পড়লে ভয়ে মানুষ কিছুটা কেঁপে উঠবেই। অরিনের ভয় পাওয়া দেখে দিহান হেসে ওঠে। রুমের ভেতর ঢুকতে ঢুকতে বলল, মানুষ ভূত প্রেত দেখলেও এভাবে কেঁপে উঠবে না, তুমি যেভাবে একটা মানুষকে দেখে কেঁপে উঠেছ। অরিন কিঞ্চিত লজ্জা পায়, মাথা নিচু করে বসে ওড়নায় আঙুল পেঁচাতে থাকে। দিহান বলে, ফুপি বাড়িতে নেই, ঘুরতে গেছেন। অরিন অবাক হয়ে তাকালো দিহানের দিকে। উনি না খবর পাঠালেন আসার জন্য? কেন? মানে কাজ করার জন্য। দিহানের কলিজা মোচড় দিয়ে ওঠে। অরিন সত্যি সত্যি কাজে এসেছে? আসতেই পারে, তাতে দিহানের এত কষ্ট লাগছে কেন? ব্যথিত চোখে তাকালো অরিনের দিকে। তার ফুপি যতটা কাজের হিসাব দিয়ে গেছেন সেগুলো অরিন কেমনে করবে? দিহানের অস্থিরতা বেড়ে গেল। তার ইচ্ছে করছে অরিনকে নিয়ে চলে যেতে এখান থেকে, কিন্তু সে অধিকার কি তার আছে? ওনাকে একটা ফোন দিয়ে বলবেন আমি এসেছি। কি কি করতে হবে একটু জিজ্ঞেস করুন প্লিজ। দিহান বুক ছিঁড়ে আসা একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফোন দিচ্ছি বলে কিচেনে গেল। মাংস আর মাছ ভিজিয়ে রাখা বোলগুলো লুকিয়ে রাখলো। তারপর এসে অরিনকে বলল, আসো কিচেনে। দিহান অরিনকে নিয়ে কিচেনে আসলো। তারপর বলল, আমাকে এক কাপ চা বানিয়ে দাও। চাচি এটা বলেছেন? হ্যাঁ, বলেছেন যে সব রান্না করা আছে, তোকে চা বানিয়ে দিতে বল। অরিন কথা বাড়ালো না, সে চায়ের পানি বসালো। দিহান মিটিমিটি হাসছে। মনে মনে ভাবলো, অরিন কত বোকা। দুদিন আগে শাওন বলেছে অরিনের হাতের চা নাকি পৃথিবীর সেরা চা। সেও দেখতে চায় তার বউ কেমন চা বানায়। অরিন কাজ করছে আর তার দিকে তাকিয়ে আছে দিহান। অরিন আর চোখে একবার দিহানের দিকে তাকাতেই তাদের চোখাচোখি হয়ে যায়। দুজনই চট করে চোখ সরিয়ে নেয়। আবারও আর চোখে একজন আরেকজনের দিকে তাকাতেই দুজনের চোখে চোখ পড়ে যায়। দিহান ঠোঁট কামড়ে হেসে ওঠে। এই হাসার দৃশ্যটা অরিনের মনে ঘরে কড়া নাড়ল। মনে মনে বলে উঠলে, এত সুন্দর কেন মানুষটা? দিহান অরিনের একটু পাশ ঘেঁষে দাঁড়ালো। অরিন সরে যেতে পারে না, কারণ সরে গেলে সে চুলা থেকে দূর হয়ে যাবে। অরিন আন্দাজ করতে পারছে দিহান তার দিকে তাকিয়ে আছে। দিহানের এত কাছে আসা, এভাবে তাকানো, সবকিছুতে একটু অস্বস্তি বোধ করছে অরিন। এমনিতেই দিহানের আশেপাশে থাকলে তার নিঃশ্বাস ভারী হয়ে আসে। দিহান একটা জিনিস লক্ষ্য করলো, অরিনের নাকে নাকফুল নেই। যদিও নাকফুল শুধুমাত্র নারীদের সৌন্দর্যের একটা অংশ, এর থেকে বেশি কিছু নয়, তবুও বেশিরভাগ বিধবা নারীর চিহ্ন এটা। কেন জানি দিহানের খারাপ লাগলো। অরিন বিধবা বেশে কেন থাকবে, এটা সে মানতে পারছে না। দিহান গলা খাকারি দিয়ে বলল, অরিন, তোমার নাকফুল নাই কেন? অরিন কিছু বলল না। দিহান আবার বলল, নাকফুল দিও অরিন, এটা নারীর সৌন্দর্য বাড়ায়। বিধবা মেয়েদের কোনো সৌন্দর্য থাকে না, গম্ভীর গলায় বলল অরিন। দিহান বলল, তুমি এখনো বিধবা? অরিনের বুকটা স্যাঁত করে উঠল। দিহানের দিকে চোখ তুলে তাকিয়ে দেখলো দিহান কাতর চোখে তার দিকে তাকিয়ে আছে। অরিন চোখ নামিয়ে নিল। সত্যি তো, সে কি এখনো বিধবা? অরিন চায়ের কাপটা দিহানের হাতে দিয়ে চলে যেতে লাগলো। দিহান বলল, উইল ইউ বি মাই ফ্রেন্ড? অরিন থেমে গেল। দিহানের দিকে একবার তাকিয়ে কিছু না বলেই বেরিয়ে গেল কিচেন থেকে। দিহান দৌড়ে গিয়ে অরিনের সামনে দাঁড়ালো। অরিন বলল, পথ ছাড়ুন। আমি তো বেশি কিছু চাইনি অরিন, বলো না হবে আমার বন্ধু। অরিন দিহানের পাশ কাটিয়ে চলে গেল। দিহানও দৌড়ে অরিনের পিছু পিছু আসলো। গেটের সামনে আসতেই অরিনের হাতে হ্যাচকা টান দিল। অরিন এসে দিহানের বুকে ধাক্কা খায়। সাথে সাথেই দিহানের আর অরিনের হার্টবিট দ্রুত গতিতে চলতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে দুজনের। দিহানের এক হাত অরিনের কোমরের পেঁচানো, যার ছোঁয়া অরিন হজম করতে পারছে না। অরিন নিজেকে ছাড়াতে চায়, দিহান ছাড়ে না। অরিন দিহানের ঘাড় সমান হওয়ায় দিহানের গরম নিঃশ্বাসটুকু
অরিনের নাক মুখ ছেয়ে যাচ্ছে, আর এই নিঃশ্বাসের ছোঁয়ায় শিহরণ তুলছে অরিনের প্রতিটি শিরায় শিরায়। শীতল হয়ে আসছে তার অঙ্গ প্রত্যঙ্গ। অরিন তার কোমর থেকে দিহানের হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে কাপা গলায় বলল, ছাড়ুন। দিহান নড়ল না, সে ঘোরের মধ্যে আছে। অরিন চোখ তুলে দিহানের দিকে তাকালো। দিহান নেশা ভরা চোখে তাকিয়ে আছে। অরিন চোখ নামাতে চেয়েও পারল না নামাতে। দিহানের চোখের নেশা তার চোখের প্রভাব ফেলছে। অরিন আবার বলল, ছাড়ুন। দিহান মৃদুস্বরে বলল, তোমার বডি অনেক সফট। অরিন চোখ বড় বড় করে দিহানের দিকে তাকালো। চট করে ধাক্কা দিয়ে দিহানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। ধাক্কা খেয়ে দিহান একটু দূরে ছিটকে যায়। ধাক্কায় দিহানের হুঁশ আসে। কি বলে দিছে মনে আসতেই জিভে কামড় কাটে সে। অরিন চলে যেতে চাইলে দিহান আবার অরিনের হাত ধরে নেয়। অরিন বলে, হাত ছাড়ুন। সরি অরিন, মুখ ফসকে বেরিয়ে গেছে। ঠিক আছে, হাত ছাড়ুন। তার আগে তোমার নাম্বার দাও। আমার তো ফোনই নাই, নাম্বার দিব কেমনে? তোমার আম্মুর তো ফোন আছে, তার নাম্বার দাও। দেখুন আপনি বাড়াবাড়ি করছেন, হাত ছাড়ুন। ছাড়বো না, আগে নাম্বার দিতে হবে। আরে আপনি হঠাৎ করে এমন করছেন কেন? তুমি বা এমন করছো কেন? আপনি আমার সাথে বেয়াদবি করছেন, আর আমি আমি এমন করব না। বেয়াদবি কাকে বলে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। বাড়িতে কেউ নেই, শুধু তুমি আর আমি। তুমিও আমার হালাল বউ, আমার কিন্তু কোনো প্রবলেম নেই। বলেই দিহান একটা চোখ টিপ দিল। অরিনের ছটফটানি বন্ধ হয়ে গেল। ভয়ার্ত চোখে দিহানের দিকে তাকায়। দিহান ফিক করে হেসে ওঠে। অরিনের হাত ধরে ঘরের দিকে নিয়ে যায়। ভয়ে অরিন চিৎকার করতে লাগে। একটা পিলারে ধরে নিজেকে আটকায়। অরিনের কাণ্ডে দিহানের হাসি থামাতে পারছে না। সে জোরে জোরে হাসছে। অরিনের কাছে দিহানের হাসি পিশাচের হাসির মতো লাগছে। দিহান অরিনকে কোলে তুলে নিল। অরিন হাত পা ছুঁড়ে চিৎকার করতে লাগলো। দিহান অরিনকে নিয়ে রুমে আসলো। অরিন নিজেকে ছাড়াতে না পেরে দিহানের ঘাড়ে কামড় দিয়ে বসে। দিহান ব্যথায় কুকিয়ে ওঠে। অরিনকে ছেড়ে দিয়ে দরজা ঘেঁষে দাঁড়ায়। ঘাড়ে হাত দিয়ে আহ বলে আর্তনাদ করে ওঠে। দিহানের মুখ দেখেই বোঝা যাচ্ছে দিহান খুব ব্যথা পেয়েছে। ঘাড়ে ম্যাসেজ করতে করতে দিহান এসে অরিনের হাত ধরে রেখে তার লাগেজ খোলে। সাঞ্জুর জন্য 2টা চকলেট বক্স এনেছিল, দিতে ভুলে গেছে। এখন এগুলো অরিনকে দিবে। অরিনের দিকে বক্সগুলা এগিয়ে দিহান বলল, যদি উঠোনে দাঁড়াও বলে চলে আসতাম, গিয়ে দেখতাম তুমি চলে গেছো, তাই এভাবে আনতে হলো। কিন্তু তুমি তো উফ, খুব লেগেছে। অরিন মাথা নিচু করে ফেললো। এত নেগেটিভলি না ভাবলেও পারতো। দিহান অরিনকে বলল, এগুলো তোমার জন্য। ধন্যবাদ, কিন্তু আমি এগুলো নিতে পারবো না। প্লিজ অরিন, ক্ষমা করবেন আমাকে। হাত ছাড়ুন। যখন তখন কেউ চলে আসলে আমার চরিত্র নিয়ে কথা উঠবে। হ্যাঁ, ছেড়ে দিব, এগুলো নাও। আমি নিতে পারবো না, ছাড়ুন আমায়। দিহান বুঝে গেল অরিনকে সোজা কথায় মানানো যাবে না, তাই সে বলল, ওকে, তুমি ফুপিকে আমাদের বিয়ের কথাটা জানিয়ে দি ওকে, আমি ফুপিকে আমাদের কথাটা জানিয়ে দিচ্ছি, বিয়ের কথা। তখন আর তোমার চরিত্র নিয়ে কথা উঠবে না। অরিন রাগ করে দিহানের হাত থেকে ছো মেরে চকলেট বক্সগুলো নিয়ে চলে গেল। দিহানও পিছু পিছু আসলো। অরিন গেটের সামনে যেতেই দিহান পিছন থেকে বলে ওঠে, অরিন, আমার কথাটা একটু ভেবে দেখো প্লিজ। অরিন কিছু না বলে চলে গেল। দিহান আগের থেকে কিঞ্চিত গলা উঁচিয়ে বলল, আরে কামড় দেওয়ার জন্য একটা সরি তো বলে যেতে। অরিন আর থামলই না। দিহান কিচেনে গিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে দেখলো চা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডাই খেয়ে নিল। হোক ঠান্ডা, তাতে কি, অরিন তো বানিয়েছে। দিহান বুঝতে পারছে না আজ হঠাৎ তার হলো কি। অরিনের কোমর জড়িয়ে ধরা, হাত ধরা, কোলে নেওয়া, এগুলো কেমনে করলো সে? চা খেয়ে মাছ মাংসের বোল বের করলো।
অরিন অন্যের বাড়ি কাজ করবে, এত কষ্ট করবে, এটা কেন জানি তার সহ্য হয়নি। তাই সে সব লুকিয়ে রাখছিল, যেন অরিনকে কিছু করতে না হয়। যেহেতু রান্নায় অরিনের নাম হবে, তাই তাকে অনেক মজা করে রাখতে হবে। মশলাপাতি সব বের করে রান্না করতে লাগলো। বেশিরভাগ সময় বাইরে থেকেছে বলে তাকে সব কিছুই রান্না শিখতে হয়েছে। এমনিতেই রান্নার হাত তার অনেক ভালো, মনোযোগ দিয়ে রান্না করলে তোর স্বাদের তুলনা হয় না। এই কথাটা হচ্ছে তার মায়ের। ওনার কাছে দিহানের রান্নার কোনো তুলনা হয় না, কিন্তু দিহান এই কথার বিশ্বাসী নয়। তার কাছে তার মায়ের রান্নাই বেস্ট। ওনার রান্না ছাড়া কারো রান্না তার ভালো লাগে না। ভাগ্যক্রমে আজ অরিনের রান্না খাওয়া হতো, কিন্তু সেটা দিহানের হজম হতো না। তার বউ অন্যের বাড়িতে রান্না করে খাওয়াচ্ছে, এটা ভাবলে খাবার কেমনে হজম হতো। বউয়ের হাতের রান্নাটা না হয় তার বাড়িতে নিয়ে খাবে। রান্না শেষ করে সব কিছু নিয়ে টেবিলে রাখলো। এখন তার ফুপি আসলে বলে দিবে এসব অরিন করে গিয়েছে। গ্রামের কয়েক জায়গায় ঘোরাঘুরি করার পর শাওনের ফোনে একটা কল এলো। একজন রুগী দেখতে হবে বলে চলে গেল শাওন। শাওন চলে যাওয়ার পরে নীল একা হয়ে যায়। পেছনের দিকে তাকিয়ে দেখে লোপা সরিষার ক্ষেত দিয়ে হাঁটছে। হলুদ রঙের স্কার্ট দু হাতে ধরে মেলে রেখেছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে তাকে। নীল চোখ ফিরিয়ে নিয়ে হাঁটতে লাগলো। লোপা যতই সুন্দর হোক, লোপার চরিত্র ভালো না, আর যার চরিত্রের ঠিক নেই তাকে চায় না নীল। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে শান্তি চৌধুরী বললেন, শায়লা চল এবার ঘরে চলে যাই। দিশা বলল, হ্যাঁ দাদুমণি, আমারও আর ভালো লাগছে না। শায়লা বললেন, আমি চাইছিলাম আমাদের পুরাতন বাড়ি যেতে, চল ঘুরে আসি। কেউ রাজি হয়নি। পরে শায়লা জোরাজোরিতে শেষমেশ শাওনদের পুরাতন বাড়িতে আসলো তারা। বাড়িটা গ্রামের শেষ প্রান্তে পড়েছে। এটা অনেক পুরনো বাড়ি। শাওনের দাদার জন্ম হওয়ার আগে এই বাড়ি ছেড়েছিলেন শাওনের বড় বাবা। বাড়িটা কিছুটা জমিদার বাড়ির মতো, শ্যাওলা পড়ে ভুতুড়ে বাড়ির মতো হয়ে গেছে। চারদিকে কত গাছগাছালি, দেখতে মনে হচ্ছে জঙ্গলের মাঝখানে বাড়ি এটা। ইসি, দিশা, লোপা দোতলায় হেঁটে হেঁটে ভিডিও করছে। দিয়া, সাঞ্জু, রোহান, শান্তি চৌধুরী নীলের সাথে নিচটা হেঁটে দেখছেন। শায়লা চৌধুরী সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠলেন। সিঁড়িতে কালো রঙের কী সব লেগে আছে, দেখতে ছাই মনে হচ্ছে, যেন কাগজ পোড়ানোর ছাই। ওনার কপাল কুঁচকে এলো। মনে হয় পোলাপান এসে এখানে বসে আড্ডা দেয়। এটা ভেবে এসবে পাত্তা না দিয়ে দু এক সিঁড়ি উঠে দোতলায় গেলেন তিনি। একটা রুমের ভেতর থেকে পায়ের শব্দ এলো। কোনো রুমেই দরজা নেই, দরজা থাকার কথাও না। এত পুরাতন বাড়িতে দরজা কেমনে থাকবে? আবারও পায়ের শব্দ আসলো রুমের ভেতর থেকে। শায়লা রুমে ঢুকতে গিয়েও ঢুকলেন না, পা পিছিয়ে চলে আসলেন। ভাবলেন কেউ মনে হয় ভেতর দেখতে রুমে ঢুকেছে। হেঁটে হেঁটে অন্য পাশে চলে গেলেন তিনি। শায়লা বেগম চলে যাওয়ার পরই লুপা ভিডিও করতে করতে এসে এই রুমে ঢুকে গেল। জানালা চারপাশে অনেক জায়গা ভেঙে গেছে। লুপা জানালার সামনে এসে বাইরের দিক ভিডিও করতে লাগলো। গাছে দুটো পাখি বসেছে। লুপা ক্যামেরার জুম না করে পা বাড়িয়ে সামনে এগুলো। জানালার সামনের ফ্লোর অনেকটা ভাঙা। লুপা পা এগোতে এগোতে ভাঙা জায়গায় পা রাখতে যাবে, তখনই কেউ তার হাতে হ্যাচকা টানে, তাকে সরিয়ে আনে। লুপা ভয়ে পিছনে তাকাতেই দেখে কালো চাদর গায়ে জড়ানো কেউ তার হাত ধরে আছে। চোখ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। অগ্নি চোখে লোপার দিকে তাকিয়ে আছে। লোপা আহ বলে চিৎকার দিয়ে উঠল। তৎক্ষণাৎ লোকটি লোপার হাত ছেড়ে দৌড়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় গায়ের ধাক্কা লেগে লোপা পড়ে যায়। ফ্লোরে পড়ে ভাঙা কিছু একটাতে লেগে হাত কেটে যায়। লোপার চিৎকারে সবাই দৌড়ে রুমের দিকে আসছিল। লোকটি শাওলা বেগমের সাথে ধাক্কা খায়। শায়লা পড়ে যান। সিঁড়ি
দিয়ে নীল দৌড়ে উঠছিল। লোকটি নীলের সাথেও ধাক্কা খেয়ে পড়ে যায়। চাদরে মুখ ঢাকার ফলে ভালো করে পথ দেখছে না সে। নীল খপ করে চাদর ধরে নেয়, মুখ থেকে চাদর সরাতে ধস্তাধস্তি করে। নীলকে ধাক্কা দিয়ে ফেলে লোকটা অন্যদিকে দৌড়ে চলে যায়। লোকটার চোখ দুটো নীলের অনেক চেনা লাগছে। আপাতত এটা ভাবার সময় নেই। লুপার চিৎকার এখনো বন্ধ হয়নি। নীল দৌড়ে উপরে গেল। লুপার হাত দিয়ে রক্ত পড়ছে। সবার তার পাশে বসে আছে। নীল এসে রুমে ঢুকতেই লুপা বসা থেকে উঠে দৌড়ে এসে নীলকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভয়ে লুপার শরীর কাঁপছে। লুপার হাতের বাঁধন শক্ত হয়ে আসে। দুহাতে খামচে ধরে নীলের শার্ট। নীল চোখ খিচে ফেলে। হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে। শুকনো একটা ঢোক গিলে নীল এক হাত দিয়ে লোপাকে জড়িয়ে ধরে। ছোট করে বলল, ডোন্ট ক্রাই। লোপা কান্না থামায়, কিন্তু তার শরীরে ঝাঁকুনি থামে না। নীল লোপাকে নিজের থেকে ছাড়িয়ে বলল, খালামণি চলো, এখানে থাকা আর ঠিক হবে না বলেই বাইরে চলে এসে ফোঁস করে একটা দম ছাড়ল। লোপা এভাবে ধরায় তার নিঃশ্বাস আটকে আসছিল। বাড়ি থেকে বেরিয়ে গেটের সামনে এসে সবাই দেখল শাওন আসছে। শাওনকে দেখে সাঞ্জু দৌড়ে গিয়ে শাওনকে জড়িয়ে ধরে। শাওন বলল, তোমরা বাড়ি চলে গেছো ভেবে আমি বাড়িতে গেলাম, অথচ তোমরা কেউই নেই। ভাগ্যিস আমি অনুমান করতে পেরেছি তোমরা এখানে হবে। শাওন অনুভব করলো সাঞ্জু কাঁদছে। কেন কাঁদছে জিজ্ঞেস করলে শায়লা বেগম ঘটে যাওয়া ঘটনাটা বললেন। শাওন চিন্তিত মুখ করে বলল, কি বলছো এসব? কে হতে পারে? নীল বলল, জানি না শাওন, কিন্তু চোখ দুটো কেন জানি খুব চেনা চেনা লাগছিল। শাওন বাড়ির দিকে তাকাতে তাকাতে বলল, বিষয়টা পরে দেখা যাবে, এখন চলো। লুপার ভয় এখনো কাটেনি, কলিজা এখনো লাফাচ্ছে তার। ওই লোকটার অগ্নিচোখ দুটো বারবার চোখে ভাসছে। এমন ঘটনা লুপা কখনোই ফেস করেনি। বাড়িতে এসে কান্না করতে থাকে সে। জেদ ধরে ঢাকায় চলে যাবে। সবাই তাকে বুঝিয়ে সুঝিয়ে কান্না থামায়। শাওন লোপার হাতে ব্যান্ডেজ করে দেয়। তারপর যে যার রুমে গিয়ে ফ্রেশ হলো। শায়লা চৌধুরী ফ্রেশ হয়ে এসে জহুরা বেগমকে খুঁজতে লাগলেন। কোথাও জহুরাকে না দেখে দিহানকে গিয়ে বললেন, দিহান, জহুরা ভাবি আসেনি আজ? দিহান আগে থেকেই জানতো তার ফুপি তাকে এরকম কোনো প্রশ্ন করবেন, তাই সে উত্তরটা রেডি করে রেখেছিল। শায়লা প্রশ্ন করতেই দিহান চট করে উত্তর দিল, ওনার মেয়ে এসেছিলেন, কি কি করতে হবে আমি বলেছি। সব কাজ করা হলে আমি ওনাকে চলে যেতে বলি, তাই উনি চলে গেছেন। দিহানের কথা শুনে শাওনের চোখের দৃষ্টি পাল্টে যায়। গলায় কিঞ্চিত ঝাঁজ এনে বলে, কি অরিন এসেছিল? ও কেন এসেছিল? আমি জানি না, আমাকে এসে জিজ্ঞেস করলো সবাই কই, আমি বললাম বাসায় নেই। তারপর কি কি রান্না করতে হবে আমি বললাম, রান্না করা হলে চলে যেতে বললাম। শায়লা বেগম কিছু না বলে চলে গেলেন। শাওন ভুরু যুগল কুঁচকে তাকিয়ে আছে দিহানের দিকে। তার কপালের ভাঁজ জানান দিচ্ছে দিহানের দিকে বিরক্তি ফুটে উঠেছে তার। শায়লা বেগম নিচে এসে দেখলেন টেবিলের উপর সব কিছু শায়লা বেগম নিচে এসে দেখলেন টেবিলের উপর সব কিছু রাখা আছে। শায়লা সবাইকে খেতে ডাকলেন। একে একে সবাই নেমে আসে। সবারই পেটে খিদা আছে। শায়লা সব বাটির ঢাকনা সরিয়ে দেখলেন এখানে কয়েকটা রান্না নেই, যেগুলো তিনি বলেছিলেন। শায়লা দিহানকে বললেন, এত শুধু মাছ মাংসই রান্না করছে, বাকিগুলো রান্না করেনি? সরি ফুপি, আমি ভুলে গেছিলাম। সব কিছু ভুলে গেছিলি? রুম মোছার কথাটাও মনে হয় বলিসনি। সরি ফুপি। হয়েছে, খাওয়া শুরু করো এবার। সবাই খাওয়া শুরু করলো। শাওন খাওয়ার মুখে দিয়েই চোখ বন্ধ করে স্বাদ অনুভব করলো। তারপর বলল, আম্মু, অরিনের হাতের রান্না এত মজা, এত তোমার রান্নাকেও হার মানিয়ে ফেলেছে। শায়লা বেগমের চেহারায় বিরক্তি ফুটে উঠল। প্রথম কথাটা ভালো লাগলেও শেষের কথাটা ভালো লাগেনি ওনার। শান্তি চৌধুরী শাওনের বিপরীত দিকে একটু দূরে বসেছেন। শাওন দাঁড়িয়ে
এক হাত টেবিলে ভর দিয়ে এগিয়ে এক লোকমা তার নানুমণির দিকে বাড়িয়ে দিয়ে বলল, নানু একবার খেয়ে দেখো, পৃথিবীর সব থেকে মজার খাবার হচ্ছে এটা। নীল হাসতে হাসতে বলল, আরে গাধা, নানুমণি তো খাচ্ছেই, এত কষ্ট করে তাকে খাওয়াতে হবে না, তোরটা তুই খাই। তুই কি বুঝবি, খেয়ে দেখ, মনে হবে এমন খাবার তুই জীবনেই খাসনি। শাওনের কথায় দিশা বলল, দেখো শাওন ভাই, তুমি হয়তো জীবনে খাওনি, কিন্তু আমরা অনেক খেয়েছি। আমার ভাইয়ার হাতের রান্না খেলে পৃথিবীর সব রান্না তোমার তিতা লাগবে। মুচকি মুটকি, তোর কাছে তো সব কিছুই খেতে মজা লাগে, পেটুক একটা। দিশা কাঁদো কাঁদো মুখ করে বলল, ফুপি, তোমার ছেলেকে বলো আমাকে মুটকি পেটুক বললে আমি ওর মাথা ফাটিয়ে দিব। এই মুটকি একটা, উনি মুটকি হবে আর ওনাকে কেউ মুটকি বলতে পারবে না। দাদুমণি, আমি কোনো দিকে দিয়ে মুটকি ওকে বলতে বলো। দিহান হাসতে হাসতে বলল, আরে থাম, তোরা পরে ঝগড়া করিস, আগে খা। দুজন ঝগড়া থামিয়ে খেতে শুরু করলো। দিশা শাওনের দিকে তাকিয়ে ভেংচি কাটে, শাওনও দিশাকে ব্যঙ্গ করে। সবার মুখে অরিনের রান্নার কি প্রশংসা। দিহান ভিতরে ভিতরে হাসছে, বিশেষ করে শাওনের কাণ্ডে তার পেট ফেটে হাসি আসছে। এক লোকমা খাচ্ছে তো প্রশংসা করতে করতে সবার কান ঝালাপালা করে দিচ্ছে। খেতে খেতে শায়লা বেগম বললেন, শাওন শোন, মামুনুল ভাই মনে হয় তোর বাবার সাথে গেছে, তুই গিয়ে জহুরা ভাবিকে আসতে বলিস। শায়লার কথায় সাথে সাথে শাওনের চেহারায় অন্ধকার নেমে আসে। দিহানের বুকটাও ধুক করে ওঠে। দিহান ঠিকই আন্দাজ করতে পারছে অরিনের মা অসুস্থ, নয়তো উনি না এসে অরিনকে পাঠাতেন না। এখন ওনাকে আসতে খবর পাঠালে নিশ্চয় অরিন আসবে, যা দিহানের মোটেও ভালো লাগবে না। শায়লা আবার বললেন, কি হলো, এভাবে মুখ বানিয়ে আছিস কেন? শাওন ঝাঁঝালো গলায় বলে ওঠে, আমি যেতে পারবো না, এই রান্নাবান্নার কাজ তো তুমি একাই করতে পারবে আম্মু। দিহান বলল, ফুপি আজকে থাক, আমি ভাবছি একদিন আমি সবাইকে রান্না করে খাওয়াবো। লুপা খুশিতে চেঁচিয়ে উঠল, ওয়াও, ভাইয়া রান্না করবে? জানো ফুপি, ভাইয়া অনেক মজা করে রান্না করে, খেলে তো তুমি একদম ফিদা হয়ে যাবা। নীল চাপা স্বরে বলল, শুরু হয়ে গেছে যত সব ন্যাকামি, বলেই উঠে চলে গেল টেবিল ছেড়ে। নীলের খাওয়া শেষ হয়ে গিয়েছিল, তাই বিষয়টা কেউ অন্যভাবে নিল না। দিহান বলল, তাহলে আজ আমি রান্না করছি। দিহানের কথা কেউ শুনেনি মনে হয়, কারো কোনো প্রতিক্রিয়া নেই। দিহান একটু জোরেই বলল, তাহলে আজ আমি রান্না করছি। শায়লা বেগম ঝাড়ি দিয়ে বললেন, চুপচাপ খা। দিহান চুপ করে খেতে লাগে। খাওয়া শেষ হলে সবাই যে যার রুমে চলে গেল। দিহান শুধু দোয়া করছে অরিনকে যেন আসতে না হয়, নয়তো ওর ফুপি কাজ করিয়ে মেরে দিবেন। জোহরা বেগম শুয়ে শুয়ে একটা জিনিস ঠিকই আন্দাজ করতে পারছেন, অরিন ডাক্তার বাড়ি থেকে আসার পর থেকে অস্বাভাবিক চলাফেরা করছে। প্রথমে এসে যখন রুমে ঢুকছিল তখন উনি চোখ বন্ধ করে শুয়েছিলেন। আলমারি খোলার শব্দ শুনে যখন তাকিয়েছিলেন দেখলেন অরিন আলমারিতে কি যেন রাখছে। উনি অরিনকে ডাক দিতেই অরিন ভূমিকম্পের যেমন ভুবন কাঁপায় তেমনি কেঁপে উঠছিল, অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছিল, যেন সে আসামি আর তার সামনে দাঁড়িয়ে আছে এক দল পুলিশ। কি হয়েছে জিজ্ঞেস করলে অরিন কিছুই বলে না, তোতলানো শুরু করে দেয়। তারপর থেকে সব কাজে ভুল করছে। এই তো আগে উনি পানি চাইলেন, অরিন ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার এসে জিজ্ঞেস করে, কি বলেছিলে মা? আরেকবার বললেন, শায়লা কি টাকা দিছে? অরিন একবার দিছে বলে আরেকবার না বলল। অরিন এমন মন ভোলা কখনোই ছিল না, আজ হঠাৎ কি হলো? উনি অরিনকে ডাক দিলেন। অরিন মায়ের ডাক শুনে চমকে উঠে জহুরা হাত দিয়ে কাছে ডাকেন। অরিন পাশে বসে। জহুরা ক্ষীণস্বরে বললেন, কি হইছে তোর? আইসকা তুই এমন করতাছস কেন? কই কিছু তো হয়নি। কি হবে? ডাক্তার বাড়ির কেউ তোরে কিছু কইছে? হ্যাঁ, না না, কিছু বলেনি।
আমি রান্না বসাচ্ছি গিয়ে। খাড়া, টাহা দেয় নাই? দিবে তো পরে দিবে বলেই অরিন ঘর থেকে বেরিয়ে আসলো। দিহান নামক মানুষটা তার মাথায় গেঁথে গেছে। বারবার অরিনের চোখে ভাসছে দিহানের ওই কাণ্ডগুলো। অরিনের শরীরে যেন দিহানের ছোঁয়া লেগে আছে। দিহানের ছোঁয়া যে শিহরণ জাগিয়েছিল, সেটা এখনও তার শিরায় শিরায় শীতল স্রোত হয়ে বয়ে চলছে। জীবনে প্রথম কোনো পুরুষের এত কাছে গিয়েছে বলে এমন হচ্ছে, নাকি দিহান নামক মানুষটার সাথে তার একটা বন্ধনের সম্পর্ক আছে বলে এমন হচ্ছে, সেটা জানে না অরিন। রান্নাঘরে গিয়ে রান্না করতে লাগে সে। রান্না শেষ হলে ঘরে এসে সেলাই করতে বসে। একজন মহিলা আজ কাপড় দিয়ে গেছেন সেলাইয়ের। মাগরিবের আজান দিয়েছে একটু আগে। নামাজ পড়েই সেলাইয়ে বসেছে। বাইরে থেকে কারো ডাক শুনে ঘর থেকে বেরিয়ে আসে অরিন। মনসুর সাহেব দাঁড়িয়ে আছেন। অরিন ওড়না মাথায় টেনে নিয়ে সালাম দিয়ে এগিয়ে আসলো। মনসুর সাহেব সালামের উত্তর দিয়ে বললেন, ভালো আছো অরিন? জি চাচা, ভালো। কোনো দরকারে এসেছেন? ভাবি কি ঘরে? মা অসুস্থ চাচা, মনসুর সাহেব বিচলিত হয়ে বললেন। আরে কি বলো, চলো তো দেখি। মনসুর সাহেব ঘরে গিয়ে জহুরা বেগমকে দেখলেন। ওনার সব কিছু সাথে থাকায় জহুরার প্রেশার মেপে নিলেন। সব চেক করে অরিনকে বললেন, আমার কাছে তো ওষুধ নাই, আমি শাওনকে দিয়ে ওষুধ পাঠিয়ে দিব। অসুস্থ জানলে তো আগে সব নিয়ে আসতাম। তোমার চাচি ফোন করে বলল বাড়ি ফেরার সময় ভাবির টাকাটা দিয়ে এসো। আমি বাড়িতে ছিলাম না বলে দিতে পারিনি। বলতে বলতে পকেট থেকে টাকা বের করে 1000 টাকার একটা নোট অরিনের দিকে বাড়িয়ে বললেন, এইটা রাখো। কিন্তু চাচা, মা তো বলল 500। আরে রাখো, একসাথে দিলাম। ভাবি সুস্থ হলে তো আবার যাইবে। আজ তাহলে উঠছি। জি চাচা। মনসুর সাহেব চলে গেলেন। শাওন ওষুধ নিয়ে আসবে শুনেই অরিনের হার্টবিট বেড়ে গেছে। অরিন জানে শাওনের সাথে দিহান আসবে। দিহান আসলে তার সামনে বের হবে কেমনে, এটা ভাবতেই লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মনসুর সাহেব বাড়িতে এসে নিজের রুমে চলে গেলেন। শায়লা বেগম, ওনার ভাইজিরাও, ওনার মা ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন। স্বামী এসেছেন দেখে শায়লা উঠে চলে যান। দিহান রান্না করছে আর শাওন ও নীল বসে বসে ফোনে গেম করছে। দিহানের একটুও খারাপ লাগছে না, বরং তার ভালো লাগছে। হোক তার কষ্ট, কিন্তু অরিন তো কষ্ট করলো না। অরিনের জন্য এত কিছু কেন করছে তার সঠিকভাবে জানে না দিহান। সে শুধু জানে তার শান্তি লাগছে। অরিনের কষ্টে তার কষ্ট হয়। কিছুক্ষণ পরে মনসুর সাহেব কিচেনে এসে বললেন, শাওন, এই ওষুধগুলা নিয়ে অরিনদের বাড়ি যা। ওনার কথা কানে আসতেই দিহানের হাত থেকে বাটি পড়ে যায়। বাটিতে টক দই ছিল। বাটিটা পড়ে ভেঙে যায় এবং কিছু টক দই ছিটকে এসে তার কুকিং অ্যাপ্রনে পড়ে। তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। দিহান জোরপূর্বক হেসে সরি বলে বাটি তুলতে লাগলে শায়লা বেগম দৌড়ে এসে বলেন, হাই হাই, কি হয়েছে দিহান? তুই ঠিক আছিস তো? ফুপি, তুমিও না, মাত্র বাটি পড়েছে, এতে আমার কি হবে? চুপ থাক, মানা করলে শুনিস না। কতবার বলছি রাখতে হবে না। যদি বাটিটা পায়ে পড়তো, কাচের বাটি, এটা নখ ফেটে যেত। যা, ফ্রেশ হ গিয়ে, বাকিটা আমি দেখব। দিহান যায় না। গেলে যদি শাওন চলে যায় সেটা ভেবে অ্যাপ্রন খুলে বলে, ফ্রেশ হতে হবে না, চল শাওন, বাইরে থেকে ঘুরে আসি। না না, তুই রেস্ট নে। ও হ্যালো, আমি তোর নানার নাতি, নানা নই, চল। দিহানের কথায় শায়লা হেসে ওঠেন। কাঁচ ভাঙার শব্দ শুনে ওনার কলিজা শুকিয়ে গিয়েছিল। ওনার ভাইজি ভাইপোগুলা ওনার কলিজার টুকরা। কিছু হয়ে গেলে ওনার কষ্ট হতো খুব। দিহান শাওনকে রাজি করিয়ে চলে যায় শাওনের সাথে। নীলও দৌড়ে তাদের সাথে যায়। দিহানের খুব খুশি খুশি লাগছে অরিনকে দেখবে সে। ইস, ভাবতেই কত সুখ সুখ লাগছে। অরিনের
বাড়ির যত কাছে আসছে ততই তার হার্টবিট বাড়ছে। অরিনের উঠোনে পা রাখতেই অজানা শিহরণ তার মনের ঘর কাঁপিয়ে তুলল। অরিনদের দরজার সামনে এসে শাওন ডাক দিবে তখন দেখল দরজা ফাঁক করে ভেজানো। শাওন দরজায় ধাক্কা দিতেই দরজা খুলে যায়। দিহানের চোখ চলে যায় টেবিলে বসা অরিনের দিকে। খুব মনোযোগ দিয়ে লিখছে সে। জোহরা বেগম শুয়েছিলেন। শাওনকে দেখে শীর্ণ গলায় বললেন, আরে শাওন বাজান। অরিনের বুকটা ধুক করে ওঠে। পিছন ঘুরে তাকিয়ে দেখে শাওন ঘরে ঢুকছে। দিহান আর নীল দরজায় দাঁড়িয়ে আছে। অরিন মাথায় ওড়না টেনে চট করে চেয়ার থেকে উঠে যায়। দিহানকে দেখে তার হার্ট চলার গতি আবারও বেড়ে গেল। শাওন ঘরে ঢুকে দিহান আর শাওনকে ডাক দেয়। তারা ঘরের ভেতর ঢোকে। জোহরা বেগম উঠে বসেন। শাওন নীল খাটে বসে। খাটের সামনে টেবিল হওয়ায় দিহান চেয়ারে বসে। অরিন চট করে সরে যায়। দিহান খাটের দিকে মুখ করে চেয়ারে বসে। এখানে বসেছে একটা কারণে, অরিনের লেখা দেখবে বলে সে। অরিন খাটের অন্য পাশে চলে যায়। ওইখানে থেকে নীল শাওনের পিছে সে কিন্তু দেহানের মুখোমুখি। শাওন ওষুধ বের করে কোনটা কখন খেতে হবে সেটা দেখাচ্ছে। নীলের আর জহুরার শাওনের ওষুধ দেখানো দেখছে। দিহান অরিনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। অরিন একটু পর পর আর চোখে তাকাচ্ছে। তাকিয়েই চোখ নামিয়ে নিচ্ছে। দিহান অরিনের খাতার দিকে তাকিয়ে অরিনের লেখা দেখল। তারপর অরিনের তাকিয়ে ঠোঁট নাড়িয়ে নাইস বলল। অরিন বুঝল না মনে হয়। চোখ নামিয়ে নিল সে। দিহান আবার খাতার দিকে তাকালো। আসলেই অরিনের হাতের লেখাটা খুব সুন্দর। দিহান ফোন টেবিলে রেখে কলম হাতে নিয়ে ছোট করে অরিন লিখে কলম রেখে দিল। তারপর আবার কলম তুলে একটা প্লাস দিয়ে দিহান লিখল। শাওন অরিনকে বলল, এই অরিন এক গ্লাস পানি দাও তো। অরিন পড়ার টেবিলের ওপর পানির গ্লাস ছিল। অরিন টেবিলের সামনে আসে। দিহান খাটের দিকে মুখ করে থাকায় দিহান অরিনের পেছনে দাঁড়িয়ে এসে গ্লাসে পানি ঢেলে শাওনের হাতে দিয়ে আগের জায়গায় দাঁড়ায় গিয়ে। শাওন জহুরাকে ওষুধ খাওয়ানোর পরপর বলে, অরিন তুমি এত মজা করে রান্না করো, সত্যি আমার জানা ছিল না। আজকে তুমি যা যা রান্না করেছো সব কিছুই অনেক মজা হয়েছে। আমি রান্না করেছি? হ্যাঁ, আজ যা রান্না করেছিলে না সত্যি খুব ভালো হয়েছে। অরিন কিছু বলল না। আসলে কি বলবে সে বুঝলই না। সে তো রান্না করেনি। দিহান বলল রান্না করা আছে। তাহলে সন্দেহের চোখে দিহানের দিকে তাকালো। দিহান অরিনের দিকে তাকিয়ে একটা চোখ টিপ দেয়। চট করেই অরিন চোখ নামিয়ে নেয়। শাওনের কথায় আগামাথা কিছুই বুঝতেছে না অরিন। শাওন বলল, তাহলে আমরা উঠছি চাচি, চা খাইয়া যাও বাজান। না না চাচি, আরেক দিন খাবো, আজ যাচ্ছি। শাওন উঠে দাঁড়ায়। অরিনকে বলে, আসছি অরিন, চাচির খেয়াল রেখো। চাচি, যাচ্ছি তাহলে। দিহান দাঁড়িয়ে গ্লাসে পানি ঢালে। এরপর আবার বসে পানি খেতে লাগে। গ্লাসের অর্ধেক পানি খায়, অর্ধেক রয়ে যায়। তারপর দাঁড়িয়ে অরিনের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। অরিন দিহানের দিকে বেহায়ার মতো তাকিয়ে থাকে। কেন জানি এইবার চোখ নামাতে পারে না। দিহানের ঠোঁট কামড়ে হাসার দৃশ্যটা তার অনেক ভালো লাগে। শাওন অরিন জহুরার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। দিহানের দিকে তাকায়নি বলে তার এ কাণ্ড চোখে পড়েনি, কিন্তু নীলের চোখে ঠিকই পড়েছে। নীল আপাতত ব্যাপারটা না দেখার ভান করে আছে। দরজার সামনে গিয়ে দিহান অরিনের দিকে তাকালো। তারপর মৃদু হেসে চলে গেল। গেট পেরিয়ে আসতেই শাওনের ফোনে কল এলো। দিহানের মনে পড়ল তার ফোন টেবিলে রেখে আসছে। দিহান বলল, এই শাওন, আমি ফোন ফেলে আসছি রে। শাওন ফোনে কথা বলার ফাঁকে বলল, যা নিয়ে আয়, আমরা দাঁড়িয়ে আছি। তারপর আবার ফোনে কথা বলতে লাগলো।
শাওনরা বেরিয়ে যাওয়ার পরে জোহরা বেগম বাথরুমে যান। অরিন তৎক্ষণাৎ এসে খাতা হাতে নেয়। অরিন প্লাস দিহান লেখা দেখে কেন জানি তার মনে অন্যরকম একটা ফিল হয়। এই ছোট দুটো শব্দ দেখতে তার এত ভালো লাগছে, যেন সব ভালো লাগাকে হার মানিয়ে ফেলেছে। খাতা বের করে রেখে গ্লাস হাতে নিয়ে গ্লাসের দিকে তাকিয়ে হেসে ওঠে। গ্লাসেও যেন দিহানের গন্ধ লেগে আছে। দিহান যেখানে ঠোঁট লাগিয়ে পানি খেয়েছিল ওখানে ঠোঁট লাগিয়ে এক ঢোক পানি খায়, তারপর আবার গ্লাসের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। আবার খেতে যাবে তখনই আবার আমার ফোনটা দাও। হঠাৎ দিহানের গলা শুনে অরিন কেঁপে ওঠে। পুরো শরীর ঝাঁকিয়ে কেঁপে ওঠার ফলে কিছু পানি ছিটকে তার চোখে পড়ে। অরিন ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায় না, যদি দিহান তার হাতে গ্লাস দেখে ফেলে সেজন্য। দিহান এগিয়ে এসে অরিনের পেছনে দাঁড়ায়। দিহানের গা অরিনের পিঠের সাথে একটু লাগে। দিহান বাড়িয়ে ফোন হাতে নেয়। দিহান বুকটা অরিনের পিঠে পুরোপুরিভাবে লাগে। অরিন কেঁপে ওঠে কিন্তু নড়ে না। বুকের সাথে জড়িয়ে গ্লাস লুকিয়ে রাখছে। দিহান দেখে ফেললে লজ্জায় মরে যাবে। দিহান একটু ঝুঁকে অরিনের কানের কাছে মুখ নিয়ে বলে, খেয়ে নাও, কেউ দেখছে না। কথাটা শুনেই অরিন চোখ বড় বড় করে তাকায়। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করছে। দিহান কলম হাতে নিয়ে খাতায় ছোট করে লিখে অলওয়েজ মিস ইউ। তারপর অরিনকে মৃদু স্বরে বলল, গুড নাইট। বলেই দিহান বেরিয়ে গেল। অরিনের খাতা নিয়ে হাসা, পানি খাওয়া সব দেখেছে সে। গেটের সামনে এসে দেখলো শাওন এদিকে আসছে। দিহানকে দেখে কেমন জানি কর্কশ গলায় বলল, এত দেরি হলো কেন তোর? আরে কই দেরি, চল তো, ঘুম পাচ্ছে। দিহান শাওনকে টেনে নিয়ে চলে আসলো। আল্লাহ বাঁচাইছে, সে চলে আসছে। না আসলে তো শাওন গিয়ে অরিনের পাশে দাঁড়ানো দেখতো, তখন কি হতো? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে।